মানে এগুলো তুই কোনো হুম। কনক্লুশন আসছে যে আমরা কিটা ইউজ করবো? তোর ইডিটিএ করব না হচ্ছে সাইট্রেট করব? এসিডি, এসিডি। আচ্ছা, এসিডি মানে এসিডিএ করো। অ্যাক্টিভেটেড অ্যাসিডের ফুল ফর্ম কি রে? না, সাইট্রেট? অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ। অ্যাসিড ওটা সাইট্রেট কমার্শিয়ালি ডেক্সট্রোজ। অ্যাভেলেবেল কিট আছে, এই যে এই জিনিসগুলো দাঁড়াও দেখাচ্ছি। দাঁড়াও, দেখতে পাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, এই এই এটা এসিডি কিটগুলো, কিট। এগুলো কমার্শিয়াল। এটা এসিডি কিট, এটা ওর মধ্যে জেল সেপারেটরও আছে, ঠিক আছে একটা। এটা তাহলে ওই হলে এটা এসিডিটা আছে, এটা নিচে জেল আছে, ঠিক আছে। এটা দিলে জেলটা মাঝখানে ঢুকে যাবে, তাহলে নেক্সটটা নেওয়া ইজি হবে, ঠিক আছে। এটা আমি করবো প্র্যাকটিক্যালটা কালকে পরশুর মধ্যে, তো ওটা আমি তোমাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে এসিডি কিট, মানে ঠিক আছে, 8.5 জেলটা এমএল। থাকলে মানে কি? কি তলার জেলটা থাকলে আরবিসি গুলো আরবিসি সেপারেট গুলো হয়ে নিচে যাবে? চলে যাবে, ওপরে তোমার বাফি লেয়ার আর ওই থাকবে, ঠিক আছে। এটারও একটা জিনিস ও, আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে কমার্শিয়াল এটা কিট, এটা এটা হচ্ছে এটা- ব্যালেন্স। আমাকে এটা একটা হচ্ছে জিনিস বল, তোমার, এটা কি পুরোপুরি মানে হ্যাঁ এটা হচ্ছে স্টেরাইল? এন্ডোটক্সিন প্লাস স্টেরাইল। এটা হচ্ছে গামারে স্টেরিলাইজেশন দিয়ে করে এটা, তুমি কত করে স্টেরাইল দাম, একদম। কত করে দাম? এটা হচ্ছে তোমার 150 রুপিস পার ওই, ঠিক আছে, পার টিউব। আচ্ছা, কতটা করে ভাইল লাগবে এখানে? এটা হচ্ছে ছটা সবার লাগতে পারে, ঠিক আছে। তাহলে হবে 8.5 এমএল, যদি নাও 8 এমএল করে নাও, ছটা 24 এমএল নিলে তাহলে 4 এমএল এর মতন পিআরপি তৈরি হবে, ঠিক আছে। মানে এক একটা আস্তে, ভাইলের দাম 150? 150, হ্যাঁ। মানে তার মানে ছোটা ভাইলের দাম 900? ছটা ভ্যালের দাম 900, হ্যাঁ। আচ্ছা, আমি হিসেবেও করে নিচ্ছি কষ্টটা, তার মানে তোর ছোটা হ্যাঁ, ভাইলের দাম যদি আর 900। এইটা হচ্ছে ওপরে তুমি, এইটা আছে, ঠিক আছে। এইটা একটা প্রিপারেশন লাগবে তোমার, ঠিক আছে, এইটা হুম। বুঝতে পারছো তো। আর তুমি ব্লাড নেবে হচ্ছে এইটা দিয়ে। ব্লাড এমনি করে ড্র করবে না, কেন কি মেকানিক্যাল ট্রমা হয়ে তোমার এইটা দিয়ে নেবে। এই যে ব্লাড কালেকশন কিট হচ্ছে এইটা দিয়ে নিতে হবে তোমার। এটার দাম কত? এইটা খুব বেশি দাম না, এটা কত দাম হবে, 200 300 200 টাকা অনেকগুলো দিয়ে দেয়, ঠিক আছে। কত হলো? এটা নেট, এটা অ্যামাজনে পাওয়া যাবে, নট ভেরি কস্টলি। তার মানে আমি দাঁড়াও জিজ্ঞেস দেখছি। করছি মোটামুটি পার পার সেট আপে মেশিন টেশিন কস্ট নিয়ে মিনিমাম 2.5 3 হাজার টাকা নিতেই হবে। 3000 টাকা নিতে হবে তোমার, ঠিক আছে। হুম। মিনিমাম? মিনিমাম, হ্যাঁ। ইনিশিয়ালি তুমি এ কম করতে পারো, ঠিক আছে, তারপরে তুমি বাড়িয়ে দিতে পারো যদি রেজাল্ট পাও। এইটা দিয়ে নিতে হবে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই জিনিসগুলো দিয়ে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে না সেন্টারে নিয়ে? এটা কি ব্লাড ব্লাড ড্র করার কিট? ব্লাড ড্র করার এইটা, এটা ছোট, এটা ঢুকিয়ে দেবে এখানে, এইটা নিডলটা আছে, ঠিক আছে। আর এইটা হ্যাঁ। এখানে তোমার এটা ঢুকবে, ঠিক আছে। টিউবের পিছনটা? টিউবের এটা মাথাটা, ঠিক আছে। ও, তার মানে তাহলে বারবার এখানে ব্লাড কন্টামিনেশন হওয়ার চান্স কম? কম, একবার ঢুকিয়ে চান্স দিলে। কম। এখানে এখানে যদি তুমি ওই করে দাও, এটা হ্যাঁ কন্টামিনেশন হওয়ার চান্স কম একদম। এক্সট্রা কেয়ারফুল আচ্ছা, হলে এখানে একটা অ্যালকোহল ওয়াইপ দিয়ে এটাকে মুছে নেবে, ঠিক আছে, তারপর এটা ঢুকিয়ে দেবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা। দেখো, একটা যদি কারো, যদি তুমি 30 এমএল 40 এমএল যদি নিডল দিয়ে ড্র করতে চাও না, ও নেক্সট টাইম আসবে না তাহলে। হ্যাঁ, তো একবারই ফোটাতে হবে? একবারই ফোটিয়ে পুরোটা খপ 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 করে নিয়ে নাও, ঠিক আছে। হুম, হুম। তুই বুঝতে বলছিস পারছো তো। মোট কত এমএল নিতে হবে? 60 এমএল? 60 এমএল, এটা আমি বলছি তোমাকে, আসছি ধরো ওগুলোতে। আচ্ছা, তাহলে দু তিনটে জিনিস আমাকে প্রথম প্রথম বল। তুই ফার্স্টে বললি হ্যাঁ, এসিডি, ইডিটিএ। এটা একদম হ্যাঁ, তোর। হ্যাঁ, এটা এটা ইডিটিএর, ইডিটিএ নিয়ে কোনো লাভ নেই, এটা ফালতু জিনিস, ইডিটিএটা আর ফালতু জিনিস। ইডিটিএ পেনফুলও হয়, এটা সত্যি? ইডিটিএ টানার পরে যেটা প্রিপেয়ার হয় ওটা পেনফুল হয়? দেখেনি, কিন্তু ইডিটিএটা যা, অত আমি ওটা যাইনি, কেন কি ইডিটিএ তে মানে দেখলাম ইডিটিএ দিয়ে লাভ নেই, এতগুলো টাকা দিয়ে খরচা করছো, তোমার যদি প্লেটলেট গুলো ফালতু ওখান থেকে মানে নষ্ট হয়ে গিয়ে, প্লেটলেট গুলো যতই কাউন্ট থাকুক, নষ্ট প্লেটলেট দিয়ে কোনো লাভ নেই ওটাতে। পেইনফুল আচ্ছা, হতে পারে, বাট তাহলে দেয়ার ইজ নো ইউজ ইন গিভিং ইডিটিএ, ডোন্ট গিভ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ইডিটিএ এক আরেকটা নম্বরে। বললো, ইডিটিএন হচ্ছে একটা হচ্ছে টক্সিন। ইট ইজ আ টক্সিন, ঠিক আছে। তো ওটা জয়েন্টকে হার্ম করতে পারে, যেটা আমি পড়লাম, বলছি, ঠিক আছে। তোমার এই ভাইলটা, এটা তুমি হ্যাঁ, সেন্ট্রিফিউজ কিসে করবে? নর্মাল মেশিনে না সেন্ট্রিফিউগাল কোনো, মেশিনে। মানে যে কোনো সেন্ট্রিফিউগাল মেশিনে হবে, তাই তো? হ্যাঁ, ওটা তোর যে কোনো সেন্ট্রিফিউগাল মেশিনে তোর জি গুলো ক্যালকুলেট করতে হবে, জি গুলো ক্যালকুলেট করে, যেটা আমি বললাম, ঠিক আছে। হুম, হুম, ওয়ান হুম। 1600 জি ফার্স্ট স্পিন ফর 10 মিনিটস, তারপরে হচ্ছে 2000 জি ফর 15 মিনিটস, ঠিক আছে।
ওই জি বলতে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ফোর্স আরসিএফ, ফোর্স রিলেটিভ সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? এটার একটা ক্যালকুলেশন আছে, নেটে ক্যালকুলেটর পাওয়া যায়, ওই ঠিক যে আছে? তোর ছোটবেলায় মনে আছে, তুই তুই তো বাংলা মিডিয়ামে সৌম্য। হুম 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 হ্যাঁ, হুম তোর সে অভিকর্ষ তোর সেই সেই বৃত্তাকার পথে চারদিকে ঘুরলে দুটো সেই বল প্রতিবর্ত ক্রিয়া ছিল, মনে আছে একটা চ্যাপ্টার, বাইরের দিকে হুম একটা হুম ফোর্স হুম সেন্ট্রি, হুম 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 হুম। ওই সেই পাই আর স্কোয়ার বাই কি জি সমান ছিল, ওইটাই ক্যালকুলেট করতে হয়, ওই জিটা, মানে হুম। একটা আচ্ছা, দিয়ে ওটাকে সেন্ট্রিফিউজ মেশিনে করলে। মেশিনে পুট করা যায় তাই তো? না, জিটা মেশিনে পুট করা যাবে না, তোমার আরপিএম ক্যালকুলেট করে আরপিএম দের দেখতে হবে। তোকে আরপিএম দিয়ে? রেডিয়াস বের করতে হবে, রেডিয়াস সবার আগে যেটা করতে হবে, মেশিনটা রেডিয়াস বের করতে হবে, দিয়ে সরি, আর এটা তোর এটা এটা বললাম, আমি একটু ভুল বললাম। এটা ইনেটলের পেপার বলছে 160 জি ফর 10 মিনিটস আর 250 জি ফর 15 মিনিটস, তাহলে হচ্ছে 1600 আরপিএম প্রথমে 10 মিনিটস স্পিন করাতে হবে, 2000 আরপিএম এটা তোর ফিফটিন মেশিনে, এই মিনিটস। আরপিএমটা মেশিন এটা ওয়াইজ আমার ভ্যারি মেশিন, করবে। মেশিন ওয়াইজ ভ্যারি করবে, ঠিক আছে? ওটা নিজের ক্যালকুলেশন করো, এটা আমার মেশিনে, ঠিক আছে? হুম। আমি বলে দিচ্ছি, ইনেটলের পেপারে 2017-এ 160 জি ফর 10 মিনিটস, 250 জি ফর 15 মিনিটসে সবচেয়ে বেশি প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর পেয়ে যায়, ঠিক আচ্ছা, আছে? আমি দাঁড়াও, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি। আমি পাঠিয়ে দেবো, এটা পাঠিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ, বলো। আমাকে একটা জিনিস বল, প্রথম কথা হ্যাঁ, হচ্ছে যে তুই, ওরা যে পেপার গুলো পাবলিশ করেছে সেখানে ওরা প্লেটলেটের কনসেন্ট্রেশন মেপেছে, অথবা কোথাও কোথাও গ্রোথ ফ্যাক্টরের কনসেন্ট্রেশন মেপেছে। হ্যাঁ, হ্যাঁ, ফাংশনাল হ্যাঁ। আউটকাম দেখেছে কেউ? ফাংশনাল আউটকাম, যে আউটকামে কোনো ফাংশনাল ডিফারেন্স হয়েছে আউটকাম, কিনা? ফাংশনাল আউটকাম তোমার যদি দেখতে হয় তাহলে তোমার, তাহলে তো তোমার এই পেপারটা দেখতে হবে, দাঁড়াও। ফাংশনাল আউটকাম যদি দেখতে হয় তাহলে তোমার দেখতে হবে, দাঁড়াও। ফাংশনাল আউটকাম দেখেছে হচ্ছে তোমার, এটা লাস্টে আছে সন্দীপ পটেলের পেপার, এটা হচ্ছে তোমার পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ চণ্ডীগড়ের থেকে বেরিয়েছে, ঠিক আছে? এরা যখন ইউজ করেছে, এরাও ঠিক মানে জিনিসটা হচ্ছে, আহ, এটা এরা করেছে, ফার্স্ট স্পিন লাস্টেড ফর 15 মিনিটস at 1300 আরপিএম ইউজিং টেবল টপ সেন্ট্রিফিউজ রেমি ল্যাব, দেন ইট ওয়াজ সাবজেক্টেড টু আ সেকেন্ড স্পিন at 2000 আরপিএম ফর 5 মিনিটস। আমার লাগছে এটা বেশি অনেক, ঠিক আছে? এখানে সেকেন্ডটা, ঠিক আছে? এরা যেটা তারপরে 4 ml আর 8 ml করেছে, ওখানে দেখা গেছে 8 ml এর সব ওইগুলো তোমার ফাংশনাল আউটকামটা অনেকটা বেটার, ঠিক আছে? কিন্তু 4 ml ও সুপিরিয়র, ঠিক আছে? না না, 4 ml আমার ও কোশ্চেনটা তুই সুপিরিয়র। বুঝতে পারলি না। হ্যাঁ, না, এরা ওটা ওই আমার পেপারে কোশ্চেন ওটা ফাংশনাল আউটকাম দেখেনি ওই পেপারগুলোতে। মানে জিটা দেখে বল, যে এত জিতে বেশি ফাংশনাল আউটকাম বেটার, না এত জি, এটা বল। না, ওটা আরপিএম দেখিনি, তো ওটার মেশিন ওয়াইজ পেপারে ভ্যারি করবে, দেখিনি, না না না, ওটার পেপারে নেই, ওটা পেপারে ওটা আমি দেখিনি। ওইটাই তো এমনি মোস্ট তোমার ওই ইম্পর্টেন্ট। প্লেটলেট কনসেন্ট্রেশন হ্যাঁ, কত হওয়া উচিত? 3 to 5 3 to এক্স 5 টাইমস আচ্ছা। মিনিমাম, মিনিমাম বেটার, বেশি হলে আরো ভালো হয়, মিনিমাম 5 টাইমস চাই। হ্যাঁ, তোমার রেঞ্জ আছে আপ টু 12 টাইমসও আছে, ঠিক আছে, কিছু কিছু পেপারসে। হুম। আচ্ছা, আমাকে আরেকটা জিনিস বলতো, যে ওই যে হ্যাঁ, ফার্স্ট এটা কি স্পিন বললে? হ্যাঁ, করার পর, এটা এটা আমার দেখতে হবে, এটা আমি দেখে নিচ্ছি তাহলে। কি বললে? আরপিএম ভার্সেস ফাংশনাল আউটকাম, না? হ্যাঁ, এই হুম, এই মেজারমেন্ট, এটাই তো সব থেকে এই মেজারমেন্ট। ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দু তারপরে বলো। নম্বর হচ্ছে যে যখন ফার্স্ট স্পিন করলাম, তিনটে লেয়ার ওটা হ্যাঁ, ভাঙে, উপরটাই হচ্ছে তো প্লাজমা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ, বাফিকোটের টপটাই থাকে হচ্ছে প্লেটলেট, হ্যাঁ। বাফিকোটের তলাটাই থাকে না, ঠিক, লিউকোসাইট। ওটা ঠিক না। বাফিকোটে থাকে হচ্ছে লিউকোসাইট প্লাস কিছুটা প্লেটলেট, আর উপরে যে ফার্স্ট স্পিনটা যেটা সফট স্পিনে দেয়, ওটার মধ্যে যে সুপারনেট প্লাজমাতে ওটাতেও প্লেটলেট গুলো থাকে, ঠিক আছে? হ্যাঁ, তার তো মানে ওটাকে পুরোটা নিতে হবে। এর হ্যাঁ, মধ্যেই দুটো জিনিস মানে চলে আসে, বাফিকোট নেবে না? লিউকোসাইট। শোন শোন, দাঁড়া বলছি, এটাই আমি যাচ্ছি। লিউকোসাইট রিচ পিআরপি আর লিউকোসাইট পুয়ার পিআরপি দুটো আছে, ঠিক আছে? একটা হচ্ছে বাফিকোট নিয়ে, আরেকটা বাফিকোট না নিয়ে। তো হুম। লিউকোসাইট রিচ পিআরপি তে বলে যে লিউকোসাইটের থেকে, মানে ওখানে হ্যাঁ, আরেকটা হচ্ছে লিউকোসাইট থেকে যদি এনওএস টেনওএস যেসব রিয়াকশন টিয়াকশন হয়, ইনফ্লামেটরি সব কিছু জিনিসগুলো বের হতে পারে, ঠিক আছে? তো তাই জন্য এটা বলছে কি, এখন যেগুলো মেন মেন স্টাডিজ গুলো আছে, যেটা আমি বললাম, যেটা লেটেস্ট, এটা এখান থেকে এসছে, ধরো এই পিজিআই চণ্ডীগড় চণ্ডীগড় মেন যেগুলো স্টাডিজ আছে, ঠিক আছে? ওগুলোতে ওরা সব লিউকোসাইট পুয়ার আর পিআরপি করেছে, তার মানে বাফিকোট নেওয়া উচিত না, ঠিক আছে? এটা আমাদের প্রথমে ভুল ধারণা ছিল যে খালি বাফিকোটেই প্লেটলেট গুলো থাকে। ফার্স্ট যেটা সফট স্পিন আছে, ওটাতে তোমার সুপারনেট অ্যান্ড প্লাজমাতেও থাকে, ঠিক আছে? তাহলে পুরো প্লাজমাটা তোমার, নেবো আমরা, হ্যাঁ, পুরো প্লাজমাটা নেবো ফার্স্ট স্পিন দেওয়ার পরে? হ্যাঁ, ফার্স্ট স্পিনে তারপরে পুরো প্লাজমাটা নেবে, বাফিকোট নিও না, ঠিক আছে? যেটা আচ্ছা। তোমার এইটা বলছে, এই যে লাস্টে আরেকটা বেরিয়েছে ইউরোপিয়ান, এই যে এটার গাইডলাইন যেটা বেরিয়েছে, ইউরোপিয়ান এসকা অরবিট কনসেনসাস পার্ট 1 ব্লাড ডিরাইভ প্রোডাক্টস, ঠিক আছে? এটা বেরিয়েছে হচ্ছে নি সার্জারি স্পোর্টস ট্রমাটোলজি অ্যান্ড আর্থ্রোস্কোপি, এটা ইউরোপিয়ান গাইডলাইন, ঠিক আছে?
ইউরোপিয়ান সোসাইটি অফ স্পোর্টস ট্রমাটোলজি, নি সার্জারি অ্যান্ড আর্থ্রোস্কোপি, ঠিক আছে। এরা হচ্ছে একটা লেটেস্ট গাইডলাইন, খুব সুন্দর দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইখানে বলেছে যে ওরা কিছু রেকমেন্ড করতে পারে না, মানে ওয়েদার টু ইনজেক্ট প্লেটলেট দ্বারাও। এক সেকেন্ড, আমি এক্স্যাক্টলি জিনিসটা পড়ে বলছি তোমাকে। এই যে এরা বলেছে, দ্য কনসেনসাস গ্রুপ acknowledges that the effectiveness of PRP is likely multifactorial and therefore dependence on the presence of leukocyte alone might be overestimation, as other factors may also have a contribution. Therefore, the consensus group does not provide one type of PRP over the other, and both LR-PRP, মানে leukocyte poor PRP, LP-PRP, and leukocyte-rich PRP valid options for the management of knee OA when PRP is considered. কিন্তু একটা প্রবলেম হতে পারে, তুমি যদি ওটা নিয়ে যদি আরবিসির যদি প্রোডাক্ট গুলো নিয়ে নাও, ঠিক আছে, তাহলে একটু আরবিসি যদি চলে আসে, আর ইট উইল বি ভেরি ডেট্রিমেন্টাল। আরবিসি আরবিসি একদমই নেওয়া নেওয়া হবে যাবে না। না, একদমই হ্যাঁ, নেওয়া হবে না। তাহলে কিন্তু কিছু কিছু পেপারস বলছে ইউজ, তুমি অত ঝামেলা করার দরকার নেই, কেন কি স্টাডিজ গুলো এখনো পুরোপুরি, মানে কি বলবো, ক্লিয়ার কাট লিউকোসাইড না। রিচ লিউকোসাইট, ভার্সেস লিউকোসাইড পুয়ার, এই দুটোর হ্যাঁ ফাংশনাল হ্যাঁ, আউটকাম আছে। এই দুটোর ফাংশনাল আউটকাম কোনো মানে ওয়ান অফ দ্য আদার এর সুপিরিয়রিটি কিছু নেই, কিন্তু যা বলছে, বেটার টু বি সেফ অ্যান্ড ইউজ আ লিউকোসাইট পুয়ার পিআরপি এখন, ঠিক আছে, আমি লিউকোসাইড এটাই রিচের রেকমেন্ড কি করবো। লিউকোসাইড রিচ পিআরপির ফ্যাসিলিটিস কি? লিউকোসাইট রিচ পিআরপি হচ্ছে তোমার বেসিক্যালি ওটা যে কিছু কিছু ওই যে ইনফেকশন কমিয়ে দেবে, ইনফেকশনের চান্স কম, কেন কি লিউকোসাইট গুলো ওখানে ইনজেক্ট করবে। ইনিশিয়ালি তোমার ওখান থেকে কিছু কিছু ওই বেরোবে, তোমার মানে অ্যান্টি ইনফ্লামেটরি জিনিসগুলো বেরোতে পারে, ঠিক আছে। ওটা হচ্ছে তোমার ওখানে যেরকম আইএল, ইন্টারলিউকিন টিউকিন গুলো বেরোবে, তো তাই জন্য তুমি ইনফ্লামেশনটা যদি খুব থাকে তখন ওটা মানে একটু অ্যাডভান্টেজিয়াস হতে পারে, কিন্তু স্টিল দ্য ভার্ডিক্ট ইজ আউট, মানে এটার কোনো মানে ওই নেই, একটা সুপিরিয়রিটি অফ দ্য আদার কোনো ওই নেই তোমার। আর বেশিরভাগ যেগুলো স্টাডিজ করা হয়েছে, ঠিক আছে, ওগুলো সব লিউকোসাইট পুয়ার পিআরপি করা হয়েছে। লেটেস্ট যে স্টাডি গুলো করা হচ্ছে সব লিউকোসাইট পুয়ার পিআরপি করছে, কিন্তু আমি মানে লিউকোসাইট রিচটা রেকমেন্ড করবো না, কেন কি এটার উপরে খুব বেশি স্টাডিজ দেখা নেই। আচ্ছা, হুম। আরো একটা প্রশ্ন আছে, মানে এই যে হ্যাঁ লিউকোসাইড রিচ বা লিউকোসাইড পুয়ার পিআরপি, হ্যাঁ এগুলোর হ্যাঁ মানে আমার ডিজায়ার্ড এফেক্ট গুলো, ধর হ্যাঁ ডিজেনারেটিভ জয়েন্টের জন্য আর হচ্ছে হ্যাঁ তোর টেন্ডিনোপ্যাথির জন্য বা মাসেল টিয়ারের হ্যাঁ জন্য, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই দুটো পার্টে যদি ভাগ করি, সেই অনুযায়ী কি কোনো হ্যাঁ। গাইডলাইন আছে যে ডিজেনারেটিভ নি এর ক্ষেত্রে লিউকোসাইড রিচ ভালো বা লিউকোসাইড পুয়ার ভালো, বা এবং মাসেল টিয়ার বা তোর মাসেল ডিজেনারেশনের ক্ষেত্রে লিউকোসাইড রিচ ভালো বা লিউকোসাইড পুয়ার ভালো, এরকম কোনো পেপার আছে কোথাও? উম, না আমি দেখিনি, আমি ওটা, আমি নিও ওয়েরই দেখেছি। সমস্ত পেপার শুধু ওয়ের উপরই, তাই তো? ও এর উপরই, না ও এর উপরে আমি মানে ও এর উপরেই কনসেন্ট্রেট করেছি এখন। ওটা দেখতে হবে, কিন্তু দুটোতেই বলছে, কিন্তু মানে কোনো ওই বলছে না তোমার, কনসেনসাস গাইডলাইনে কিছু বলছে না তোমার, ঠিক আছে। কোনো মেটা অ্যানালিসিস নেই? মেটা অ্যানালিসিস লিউকোসাইট পুয়ার কিংবা লিউকোসাইট রিচের উপরে দেখতে হবে, এটা থাকতে দেখিনি লিখে আমি, মানে লিখে রাখ পয়েন্ট। তোমার ওটা বলতে পারবো না, আমি মাসেল টিয়ারের উপরে বলতে পারবো না, কিন্তু আচ্ছা, ওই যেটা আমি তোমার লিখে আর লিখে নিচ্ছি। তুমি তোমার কোন গ্রেড ওয়ের উপর দেবে ভাবছো? গ্রেড, এটা বলে দিয়েছে, এটা ক্লিয়ার কাট আছে, 1 2 3, ঠিক আছে। যারা যদি 4 কেউ আসে তাহলে হচ্ছে তোমার দিতে পারো, ইউজ করতে পারো। যদি ওরা সার্জারি কিংবা না করতে পারে, কিন্তু ওদেরকে ভালো করে বলে দিতে হবে দ্য এফেক্টস মে নট বি অ্যাজ গুড, ঠিক আছে, ওদেরকে ওই করতে পারো, ইউ ক্যান ইউজ ইন 4, এটা ক্লিয়ার কাট বলে দিয়েছে এখানে। আচ্ছা। Can PRP used in severe knee OA, KL4, ঠিক আছে, the consensus group agrees that PRP treatment could be considered in select severe OA cases, for example in patients who decline and are not suitable for surgery due to comorbidities, although lower results could be expected and physicians should provide cautious expectation when discussing or suggesting this approach, ঠিক আছে, ক্লিয়ার কাট বলে দিয়েছে। অনেক মোটা ধরো হুম। কিছু কোমরবিডিটি আছে, হার্টের কোনো রোগ আছে, এই আছে, তো তখন ওটাকে ওই করতে হবে, মানে ইউ ক্যান সাজেস্ট পিআরপি। আর তুমি আচ্ছা, কোন তাহলে স্ক্রিন অ্যাপ্রোচে কত দেবে? করে? কোন অ্যাপ্রোচে দেবে এটার কোনো ওই নেই, কোন অ্যাপ্রোচে দিতে পারো, জয়েন্টেও দিতে পারো আর সুপ্রাপ্যাটেলার পাউচেও দিতে পারো, ডাজন্ট হ্যাভ এনি ডিফারেন্স। ও, ডাজন্ট হ্যাভ এনি ডিফারেন্স। ডাজন্ট হ্যাভ এনি ডিফারেন্স, বাট ওটা বলছে যে তুমি যখন ইউজ করবে, ইউজ মানে গাইডেড অ্যাপ্রোচ করলে ভালো হয় ডিউরিং তোমার যখন দিচ্ছ, গাইডেড ঠিক আছে। গাইডেড ইন হুইচ এরিয়া? গাইডেড ইন কি, গাইডেড হুইচ ইন এরিয়া? সুপ্রাপ্যাটেলার এরিয়া যদি দাও। সুপ্রাপেটাল রিসোর্স আর হুম নিজন হুম প্রোফান? হুম হুম। নিজন প্রোফান নয়?
নিয়ন প্রপার না, কিন্তু তোমার ওটাতে সুপ্রা প্যাটেলারে গাইডেড দিতে বলছে। ওটা দিলেই চলে আসবে এখানকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তুই দুটো লাইনের পরে একদম ক্লিয়ার কাট কোনো ধারণা দিতে পারলি না কত জি বেটার? এটা আমরা পরের দিন তুই বলে দিস কত জি তে করবো স্ট্যান্ডার্ড কত আর জি কি বেটার, ম্যাক্সিমাম। যেটা আমি বললাম তোমাকে, যে তোমার এইটা তোমার যা পেপার বললো, এখানে কোনো কনসেনসাস গাইডলাইন নাই, কিন্তু আমি এটা ক্লিয়ার, এটা লাগছে 1600 RPM আর 2000 RPM। কারণ কি ওখানে আরপিএম যেটা জি? বলছিল আরপিএম আমার মেশিনে। হ্যাঁ মানে জি জিটা না, বল, জি জি জি। হচ্ছে 160G আর 250G, এটা ক্লিয়ার কাট, এটা কোনো ওই নেই। ওয়ান সিক্সটি এরাও জি ফর কাছাকাছি কত আছে মিনিট? এই যে। হ্যাঁ, 160 জি ফর কত মিনিট? 160G for 10 minutes, দিয়ে তারপরে? 250G for 15 minutes। আচ্ছা, 160 জি তে আমি খালি প্লাজমাটা নিলাম, তারপরে টু হ্যাঁ, ফিফটি জি তে 5 মিনিটস নিয়ে কোন জায়গাটা নেবো? 15 মিনিটস নিয়ে টু থার্ডটা 15 মিনিটস উপরে নিয়ে ফেলে দিলাম, ওয়ান থার্ডটা ওই করে তোমার ওটা দিয়ে দিলাম। ও তলার মানে ওয়ান থার্ডটা খালি দেবো? ওটাকে আবার মিলিয়ে দিয়ে তারপরে ওটা ইনজেক্ট করে দিলাম নিচেরটা, নিচে প্লেটলেট প্যালেট হবে আর কিছুটা প্লেটলেট থাকবে ওটার মধ্যে, ওটা উপরে প্লেটলেট পুয়ার প্লাজমাটাকে ফেলে দিয়ে ওটাকে দিতে হবে। আচ্ছা, ওয়ান থার্ড প্লাস প্লেটটা। হুম 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 আচ্ছা আচ্ছা, এটা গেল এটা গেল, হ্যাঁ বুঝতে পেরেছি মোটামুটি। আচ্ছা, এবারে হুম 3 নম্বর কোশ্চেন, অ্যাক্টিভেশনের হুম। ব্যাপার একটা আছে, অ্যাক্টিভেশনের মানে অ্যাক্টিভেশন বললে হচ্ছে, অ্যাক্টিভেশনেরও করেছি, অ্যাক্টিভেশন হচ্ছে অ্যাক্টিভেটেড পিআরপি না দিতে বলছে, ঠিক আছে, এটা ক্লিয়ার কাট বলছে একটা পেপারে, ঠিক অ্যাক্টিভেশন আছে। কি করে হয়? অ্যাক্টিভেশন কি অ্যাক্টিভেশন করে হয় করতে হবে ক্যালসিয়াম দিয়ে করতে পারো, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড মোস্ট প্রবাবলি দেয়, ঠিক আছে। কিন্তু ওটা দিয়ে কোনো আচ্ছা। লাভ নেই, কেন কি প্লেটলেটটা ওখানে হিউজ ওখানে রিলিজ হবে, তার থেকে ভালো তুমি ভেতরে দাও। ভেতরে আরো কিছু কিছু মেকানিজমস আছে বা প্লেটলেট অ্যাক্টিভেশন, ওটা হচ্ছে ক্যালসিয়াম, থ্রম্বিন আর কোলাজেন, ঠিক আছে, যেগুলো কি ইন্ট্রা হুম। জয়েন্টের মধ্যে খুব ভালো অ্যামাউন্টেই থাকে, তো সুন্দর করে অ্যাক্টিভেশন হতে হবে। তো নো নিড টু আলাদা কিছু অ্যাক্টিভেট, অ্যাড যে করার দরকার পেপার নেই? গুলো আছে সব এটা ক্লিয়ার কাট, এটাতে অ্যাক্টিভেটেড পিআরপি দিতে হবে না। আচ্ছা, আর থার্ড কোশ্চেন, টেম্পারেচারের কোনো রোল আছে যে এত টেম্পারেচারের প্রসিডিওরটা পুরোটা করতে হবে? এটা কোনো এখানে কিছু বলছে না, এত টেম্পারেচারে কিছু প্রসিজারটা করতে হবে যে ঠান্ডা করতে হবে অমনি কিছু বলছে না, ঠিক আছে। আচ্ছা, যে কোনো টেম্পারেচার করলেই চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। না মানে কমার্শিয়ালি অ্যাভেলেবেল যদি হ্যাঁ পিআরপি মেশিন ফর জয়েন্টস, ওখানে কিন্তু টেম্পারেচার কন্ট্রোলও হয়। হ্যাঁ, টেম্পারেচার যে কন্ট্রোল হয়, কিন্তু এখানে আমি কিছু দেখছি না এগুলো টেম্পারেচার কিছু, না, পেপার যে গুলোতে তো কিছু মেশিনটা বলছে না। তোমার ইয়েতে আছে, ইনস্টিটিউশনে যেগুলো আছে সেগুলো কিন্তু মানে হ্যাঁ কোল্ডই করে, মানে ওই যে প্রথমে ফ্রিজ করা হয়, হ্যাঁ, মানে টেম্পারেচার ফ্রিজ কমিয়ে করলেও করা হয়। যদি অতটা ঠান্ডা করিস যে ফ্রিজ করে হয়, এখানে যে এই যে এইটার পেপারটা যেটা তোমার এই যে খুব সুন্দর পেপারটা বেরিয়েছে, যার এই যে তোমার এখান থেকে চণ্ডীগড়ের থেকে, পিজিআইএম আর চণ্ডীগড়, এখানে তো কিছু ফ্রিজ করেনি, কিছু লেখা নেই কোনো, এখানে কোনো ইউরোপিয়ান গাইডলাইন্সে কোনো ফ্রিজ করার কিছু কথা বলছে না। আচ্ছা। ফ্রিজ করলে আবার যদি প্লেটলেট খারাপ হয়ে যায়, অত ঠান্ডা দিয়ে ফ্রিজ করছিস। হুম। বেশি কখনো প্লেটলেটকে এই যে নিজের ফিজিওলজিক্যাল জিনিসের থেকে এমনিতেই একটা এতগুলো জিতে একটা ফোর্স দেওয়া হচ্ছে, ওটা তো এমনিতেই খারাপের একটা, মানে দের ইজ দ্য চান্স অফ খারাপ, তার মধ্যে আবার আমি ফ্রিজিং আমি করলে তোকে আবার। কালকে আমি তোকে কালকে যে ইয়েটা পাঠিয়েছিলাম, ভিডিওটা লিঙ্কটা পাঠিয়েছিলাম, দেখেছিলি পুরোটা? হ্যাঁ দেখেছিলাম ওটা, ওখানেও ওরা ফ্রিজিং এর ওখানে কথা ডিটেলে, বলেনি হয়তো। না ওখানে দুটো বলেছিল ফ্রিজিং। ট্রায়ালের কথা আছে দেখবি, দুটো ট্রায়ালের কথা বারবার বলছে, দুটো ট্রায়াল, একটা হ্যাঁ, ট্রায়ালে বলেছে বেনিফিশিয়াল, দুটো সব থেকে বড় ট্রায়াল, ট্রায়ালগুলোর নাম ভুলে গেছি আমি। হ্যাঁ, দুটো ট্রায়ালের কথা ও বারবার বলেছে, আর একটা ট্রায়ালে বেনিফিশিয়াল এফেক্ট পাওয়া যায়নি। তো কেন পাওয়া যায়নি তার কিসে? আর্গুমেন্টে ও দিয়েছিল যে ওই দুটো ট্রায়ালের কথা যেটা এখন মেটা অ্যানালিসিস উঠে এসছে। ওই যে অরবিট ট্রায়াল না কি একটা ট্রায়াল হয়েছিল, পিআরপির কোনো বেনিফিট পাওয়া যায়নি না, ওটা বলছে না? তো ওখানে ও কিসের যেটা বেনিফিট পাওয়া যায়নি? মানে ডিজেনারেটিভ পিআরপির নিতে। বেনিফিট পাওয়া যায়নি, ওরা হচ্ছে ওই ট্রায়ালটা অনেক উল্টোপাল্টা কাজ করেছিল ওরা, কম দিয়েছিল প্লাস কি ইউজ করেছিল ওগুলো সব ঠিক নেই। আচ্ছা আচ্ছা, যে দুটো বড় ওটা ট্রায়াল বলে হয়েছে আর দিয়েছে কি। কেন ওটা। হুম। কিন্তু তোমার এই ট্রায়ালে ওইটা ওটা পুরনো, ঠিক আছে, তুমি এখানে ইউরোপিয়ান এটা বলে দিচ্ছে, এখানে ইউরোপিয়ান যে দিতে, আচ্ছা, ইউরোপিয়ান গাইডলাইন্সে চলে এসছে, এসকা অরবিট প্রিপারেশনের কনসেনসাস এটা। হ্যাঁ বলো। প্রিপারেশন নিয়ে কোনো কনসেপ্ট আছে প্রিপারেশন নিয়ে? প্রিপারেশনে কি বলছে বলো, কি মানে কোনো স্পেসিফিক বলো গাইডলাইন? কোশ্চেনটা, তাহলে আমি কত অ্যান্সার জিতে দিতে করবো। হবে, কত জিতে দিতে হবে, কতবার স্পিন করাতে না হবে, কত ওটা সময় দিতে হবে? এখানে এই গাইডলাইনে কিছু বলেনি, এই গাইডলাইনে প্রিপারেশনে কিছু বলেনি এটা। ওইটাই তো সব থেকে ইম্পর্টেন্ট, যেখানে কনসেনসাস নেই। পিআরপির ইউজ নিয়ে যত বিতর্ক ওই একটা জায়গাতে, কনসেনসাস হ্যাঁ নেই, ওটাই। প্রিপারেশনের কনসেনসাস। আচ্ছা, 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে কত এমএল দিতে হবে এক একটা জয়েন্টে, লার্জ জয়েন্টে কত, স্মল জয়েন্টে কত? লার্জ জয়েন্টে কত নিতে বলে দিয়েছে, লার্জ জয়েন্টে দেখো এটা দুটো হচ্ছে, এটা হচ্ছে পুরো পেপার আছে অনেক কিছু,
their guideline যেটা বলছে ফার্স্টে আমি, what is the recommended volume of PRP to inject into a knee for the treatment of knee OA, ঠিক আছে? While হুম the total volume of PRP may play a role, currently there is no evidence in literature for the optimal volume to be injected, with volumes ranging from 2 to 12 ml, ঠিক আছে? The হুম consensus group cannot provide a recommendation on the volume even if the group suggests that the knee size to be taken into consideration. তারপরেই তোমার নেক্সট পেপারটা যেটা বেরিয়েছে এখানে, এই ওই ওই ওখানেই ওই ভিডিওটাই যেটা বলছিল তোমার, যে কেন রিপোর্ট আসেনি কিংবা এই আসেনি। এই দেখো, এটা হচ্ছে কম্প্যারিজন অফ কনভেনশনাল ডোজ ভার্সেস সুপার ডোজ প্লেটলেট রিচ প্লাজমা, এটাই যেটা বলছি, প্রসপেক্টিভ ট্রিপল ব্লাইন্ডেড র্যান্ডোমাইজ ক্লিনিক্যাল ট্রায়াল। এটা হচ্ছে তোমার ইনভেস্টিগেশন পারফর্মড অ্যাট পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চ চন্ডীগড় ইন্ডিয়া, এটা খুব ভালো। এটা বলছে এরা এরা করেছে হচ্ছে, এরা খুব সুন্দর করে করেছে। লিউকোসাইট ডিপ্লিটেড পিআরপি উইথ 3.5 টাইম কনসেন্ট্রেশন দিয়েছে, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটাতে ইনজেক্ট করেছে 4 ml, আরেকটা থেকে ইনজেক্ট করেছে 8 ml, ঠিক আছে? হুম তো এরা পেয়েছে দুটোই ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট এফেক্টস পেয়েছে হচ্ছে তোমার ওটাতে তোমার কি বলে কম্পেয়ার টু প্লেসিবো। নিওএতে, কিন্তু 8 ml হ্যাড আ বেটার ওই তোমার রিডাকশন দেন তোমার ওই, ঠিক আছে, তোমার সিগনিফিকেন্স, সিগনিফিকেন্ট, হ্যাঁ ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। হুম। হ্যাঁ, তার বলে 8 ml করতে গেলে কতটা দিতে হবে ভলিউম? 8 ml করতে গেলে নিয়ারলি 60 ml নিতে হবে, হ্যাঁ। মানে দুটো দুটোতে ভরাতে হবে, 6 আর 6 দুটো দুটো তোমার ওই করতে হবে, দুবার স্পিন করাতে হবে, কিংবা বড় বড় নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, 60 ml ব্লাড কি করে ড্র করবে? এই যে এই যে যেটা মেশিনটা দেখালাম দেখালো, তোমাকে, মেশিনে দেখালো, এই যে এই জিনিসটা, তোর ভিডিওটা করেছে আবার। এই যে এটা এটা দিয়ে ঢোকাতে হবে, এটার মধ্যে নিয়ে তারপরে এগুলো নিতে হবে, কিন্তু কস্ট তোমার বেড়ে যাবে, ঠিক আছে, 60 ml ইউজ করলে। হ্যাঁ, সে তো বাড়বেই, 5,000 নিতে হবে হ্যাঁ। তখন। হ্যাঁ। আচ্ছা, কতবার রিপিট করতে হবে এটা নিয়েও জানার আছে আমার। কতবার রিপিট করতে হবে এটারও কোনো কনসেনসাস গাইডলাইন তোমাকে, আমি প্রথমে এটা কনসেনসাস গাইডলাইনটা পড়ে শোনাই, তারপরে আমি অন্য জিনিসগুলো বলছি। হুম। कहाँ गया इससे ढूंढो। How many injections of PRP are recommended for the treatment of knee OA, ঠিক আছে? While the literature is not conclusive with regards to the optimal number of injections for PRP treatment cycle for knee OA, the majority of articles recalls that protocols with more than one injection provide better clinical, at least with early OA, ঠিক আছে? The consensus group realizes that factors such as injection volume and platelet concentration largely differ between available ঠিক আছে। The consensus group recommends a range of at least 2 to 4 injection. তো দুটো দাও, ঠিক আছে, দুটো, and three কতদিনের weeks ছাড়া? apart বলছি, 3 weeks apart. As the আচ্ছা, main period of release growth factor activity takes place within the first 3 weeks from injection, the consensus group suggests that the interval ranges 1 to 3 weeks may be more appropriate, ঠিক আছে? মানে এরা আচ্ছা, এফিকেসিটা কিসের উপর দেখেছে, পেন? হ্যাঁ, ওম্যাক পেন সবকিছু দেখেছে। আচ্ছা, তাহলে তুই বলছিস যে অ্যাটলিস্ট 3 উইকস অ্যাপার্টে দুটো? 3 weeks apart দুটো। আচ্ছা, তারপরে? নেক্সট কোয়েশ্চেন। তারপরে হচ্ছে, যে হ্যাঁ, কত ডিজায়ার্ড এফেক্ট পেতে গেলে কতদিন লাগে মোটামুটি? ডিজায়ার্ড এফেক্ট পেতে গেলে দাঁড়াও বলছি, ওটাও করে নিয়েছি। এক সেকেন্ড, এক সেকেন্ড। হয়ে গেল ওটা, ডিজায়ার্ড এফেক্ট। ডিজায়ার্ড এফেক্টের কোনো তোমার ওই নেই, কিন্তু তোমার দাঁড়াও,
দেখো 2 to 2 weeks এর মধ্যে তোমার একটা পাটা ফুলবে, ঠিক আছে, বুঝতে পারছো তো? তো তারপরে হচ্ছে সাম পিপল মে হ্যাভ আ প্রোলংড ইনফ্লামেটরি ফেজ আপ টু 6 weeks। তো যেটা হচ্ছে, তুমি বলো কি ডিজায়ার্ড এফেক্টস হবে 1 মাসের আগে পাওয়া যাবে না কিছু। 1 মাস? 1 মাস, দুটোর পরে সেকেন্ড টার্ম 1 মাস পরে, ঠিক আছে, তার আগে মানে কোনো দেওয়ার ডিজায়ার্ড পরে এফেক্ট শুরুতে আসবে না। পেন বাড়বে? হ্যাঁ, পেন বাড়বে। কাউন্সিলিং করতে হবে তাহলে সেরকম। হ্যাঁ, কাউন্সিলিং করতে হবে এটা। যদি প্রপারলি পিআরপি হচ্ছে, এখানে বলেই দিচ্ছে যতগুলো আমি ধরো সেন্টারের অনলাইনের ওগুলো দিয়ে দেখলাম, ওরা সবাই বলে দিচ্ছে হচ্ছে দ্য ইনিশিয়াল রিয়াকশন অফ পিআরপি ইনজেকশন ভ্যারিজ ফ্রম আ মাইল্ড টু সিভিয়ার ইনফ্লামেটরি রেসপন্স which may present as swelling, redness or pain. শুনতে পাই না। হ্যাঁ, হ্যালো। The initial একটু করে reaction দিয়ে to a PRP, হ্যালো, বল বল। হ্যাঁ। will I have a swelling or pain after my injection, ঠিক আছে, এটা কোশ্চেন হতে পারে। The initial reaction of PRP injection varies from mild to severe inflammatory response which may present as swelling, redness and pain. Typically, patients experience some discomfort for only 3 to 5 days. ঠিক আছে, PRP injection trigger your healing response which starts with inflammation. After injection, many people feel increase in their pain that typically lasts for 2 days to 2 weeks. ঠিক আছে, some people may have a prolonged inflammatory phases up to 6 weeks. As this first inflammatory phase subsides, so does the pain. In second healing phase, the tissue proliferates. ঠিক আছে, হুম। মানে হচ্ছে তোমার 4 weeks, the body assembles scaffolding which takes from days to months. The third phase of healing is maturation. With scaffolding in place, the tissue fills in which may takes from weeks to years. আর আরেকটা হচ্ছে তোমার যেগুলো মেইনলি স্টাডিজ আছে, ওই ভিডিওটায় ও বলছে 1 বছর, কিন্তু মেইনলি যেগুলো স্টাডিজ আছে ওগুলো 6 মান্থস পর্যন্ত দেখেছে, ঠিক আছে। তো তুমি বলো যে যেটা মানে ওই আছে, মানে যেটা ধরো মেইনলি স্টাডিজ এর যে ধরো মেটা অ্যানালিসিস বা অ্যানালিসিস সব করেছে, ইমপ্রুভমেন্ট ক্যান বি গ্যারান্টিড আপ টু 6 মান্থস, ঠিক আছে, সিক্স তোমাকে মান্থস টু আরেকটা ওয়ান কোশ্চেন ইয়ার ওয়ান জানার ইয়ারে আছে। কিন্তু অত মানে ওই ভিডিওটায় ও বলছে 1 বছর 1 বছর, কিন্তু ওটা আই থিঙ্ক ইট ইজ সাইন্টিফিক্যালি একটু বেশি ডুবিয়াস। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন জানতে চাইছি যে কি বলে, তার মানে হ্যাঁ, 6 মাস পরে রিপিট করা যেতে পারে? এই যে এখানে বলে দিয়েছে হ্যাঁ বলো, হ্যাঁ বলো। 6 মাস পরে রিপিট করা যেতে পারে? হ্যাঁ, 6 মাস পরে রিপিট করা যেতে পারে যদি পেন বাড়ে? হ্যাঁ, 6 মাস পরে রিপিট করা যেতে পারে, হ্যাঁ। মানে 1 মান্থের পর থেকে বেনিফিট পাবে, 6 মাস পরে রিপিট? হ্যাঁ, 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 আচ্ছা, এটা কি সবারই হবে যে 1 মান্থের পর মধ্যে পেন বাড়বেই? মানে এটা কি একদম ইউনিভার্সাল ফাইন্ডিং? বলে তো দিয়েছে এমনি করে, হ্যাঁ, সবারই হবে আচ্ছা। কাছাকাছি, আর এমনি তো বলছে আর যে যেটা এটা হবে। বলছি মানে তুমি তুমি কি করে বুঝবে যে এটা সেপসিস না এটা জাস্ট একদম ইনফ্লামেটরি হচ্ছে টিআরপির জন্য? একদম একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সিআরপি করিয়ে নাও। আমাদের তো সব আমি সিআরপি নাম তো তো ওই যে বাড়বে। ভুলভাল কেন বাড়বে সিআরপি? প্রথম ইনিশিয়ালি অত বাড়বে তো না, একটুখানি বাড়লে যদি সেপসিস হচ্ছে তাহলে অনেক তো বেশি থাকবে তোমার। সিআরপি কত থাকবে, 30 থাকবে কিংবা 100-র উপরে থাকবে। একটা লোকাল ইনফ্লামেটরি রিয়াকশন হলে তো সিআরপি বেশি থাকবে না। আচ্ছা, লোকাল ইনফ্লামেটরি তুই একটা ওই তুই একটা সাইনোভাইটিস এর মতো বলছিলি, ট্রানজিয়েন্ট হ্যাঁ, সাইনোভাইটিস, হ্যাঁ, তাই হ্যাঁ, না? আমি একটু বলছি, একটা দুটো তিনটে জিনিসটা তাও মাথায় রাখা, ঠিক আছে, এখানে দুটো পেপার আছে আমি পড়লাম একটু আরামসে। একটা রিজেনারেটিভ থেরাপিতে বেরিয়েছে অ্যাডভার্স ইভেন্টস রিলেটেড টু প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি অ্যান্ড ফিউচার ইস্যুস টু বি রিজলভ, ঠিক আছে, এটা করেছে। আহ, যাই হোক, কেস রিপোর্টস আছে, ঠিক আছে, যেরকম একটা টার্কিতে আছে নি অস্টিওর আর্থ্রাইটিস, বোথ নি করেছে, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন অফ পিআরপি দিয়েছে, তারে হচ্ছে তোমার এটা হচ্ছে সেপটিক নি আর্থ্রাইটিস ইন দ্য লেফট নি ডিউ টু স্ট্রেপ্টোকক্কাস মাইটিস ইনফেকশন, এটা হয়তো স্কিনের থেকে গেছে, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে এখানে, কিভাবে প্রেজেন্ট করেছিল, কিভাবে প্রেজেন্ট করেছিল কেসটা? এটা আমি এক্স্যাক্টলি এটা দেখিনি, দাঁড়াও, এটা আমি বলছি। হ্যাঁ, থার্ড ওয়াজ আ 62-year-old woman who received intra-articular injection of PRP for knee osteoarthritis and developed septic arthritis after 3 days due to infection with streptococcal mites। আর এটা তারপরে আমি দেখিনি এটা, এটার আরেকটু ডিটেলে এই কেসটা একবার রিপোর্টটা দেখে নিতে হবে, ঠিক আছে, মানে এটা এই একটা যে টার্কি বললো যে থেকে কেস ডিফারেন্সিয়েট রিপোর্ট। করবে কি করে, ডিফারেন্সিয়েট করবে হ্যাঁ, কি করে? সিআরপি যেটা দেখে। ট্রানজিয়েন্ট
আচ্ছা, ওটা কি কোনো সিআরপি গাইডলাইন দেখে আছে তো বা? তো তোমার সিআরপি দেখবে অনেক ওই হবে, ফিভার টিভার আসবে তো পুরো একদম জয়েন্টে ওই হয়ে গেলে। সবসময় ফিভার আসে না, ফিভার আসতে দেরিও হয় অনেকটা। হুম। কত পার্সেন্ট এরকম কোনো স্টাডি আছে যে এতগুলো খুব এগুলো টেস্ট? কেস রিপোর্ট, এগুলোর কোনো মানে ওই নেই। সিভিয়ার যেটা বলছি আমি দেখছি, দাঁড়াও আরেকটা আরো দুটো কেস রিপোর্ট পড়ছি, ঠিক আছে। A healthy 66-year-old man underwent an initial diagnostic arthroscopy with subacromial decompression for treatment of impingement syndrome of the dominant right shoulder, followed by uh, uh, ঠিক আছে, তো যাই হোক পিআরজিএফ বলছে, এটা প্লাজমা রিচ ইন গ্রোথ ফ্যাক্টরস। 9 months after PRGF induction, there was no improvement, and the shoulder arthroscopy revealed no intracorticular lesion. However, dense and exuberant synovitis was observed throughout the subacromial space. In this case, adequate JIHOC decompression was followed and other intra-articular pathologies were not identified. However, an unusual thick and adherent synovium was observed. Although it cannot be concluded that PRGF is solely responsible for the exacerbated synovitis, Malo et al. Speculated that PRGF may be involved in the development of hypertrophic synovitis. ঠিক আছে। আচ্ছা, এমনি ইউজুয়ালি কি কি আমরা সাইড এফেক্ট দেখতে পাবো মোটামুটি? ওটা কি ইউনিভার্সাল, মানে টিআরপি ইনজেকশন দিলে ওটা সবারই হবেই এই যেটা হ্যাঁ, এটা তো ব্রেস্ট বলে পেইন? দিয়েছে তোমাকে, এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে বলেই দিয়েছে সবার হবে, ঠিক আছে। এটা তুমি সাইটগুলোতে গিয়ে দেখো, ওরা বলবে যে তোমার ওই হবে, তোমার পেন টেন একটু বাড়বে প্রথমে, ঠিক আছে। তাহলে আমাকে সেখানে কি দিতে হবে? অ্যাসিটামিনোফেন বা পেশেন্টের ট্রামাডল? কি দিতে হবে তোমাকে বলে দিচ্ছি আমি তাও। এটা হচ্ছে প্রথমে একটা ইনিশিয়াল একটা প্রোটোকল আছে এটা। প্রায়ার টু পিআরপি থেরাপি, ঠিক আছে। 1 উইক হচ্ছে এনসেডটাকে ডিসকন্টিনিউ করতে হবে, 1 উইক অ্যাসপ্রিন ডিসকন্টিনিউ করতে হবে, 3 উইকস ওরাল স্টেরয়েড ডিসকন্টিনিউ করতে হবে, 1 মান্থ যদি হয় স্টেরয়েড ইনজেকশন, ঠিক আছে, এগুলো ডিসকন্টিনিউ করতে হবে প্রায়ার টু পিআরপি থেরাপি, ঠিক আছে। বলি আমাকে আফটার আরেকবার বল। পিআরপি, হ্যালো। আচ্ছা ধরো বল। এনসেড যদি আমি আরেকবার বল ডিসকন্টিনিউ তো না কি কি করি, করলি? এক 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 উইক, এক উইক এনসেড, এক উইক অ্যাসপিরিন, 2 উইক ওরাল স্টেরয়েড। 2 উইকস আর 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 আইএম স্টেরয়েড বলছে, আইএম কি কোনো যদি স্টেরয়েড ইনজেকশন ইন্ট্রাআর্টিকুলার 1 মান্থ। আচ্ছা। দিতে পারবো এগুলো না এগুলো? মানে হ্যাঁ, কেন করছে কোনো ইয়ে আছে? অবভিয়াসলি তো এনসেড আর এইটা তো তোর প্লেটলেট অ্যাক্টিভেশনই হবে না। আমাদের ডিপার্টমেন্টে মাঝে মাঝে স্টেরয়েড আর ওগুলো দেওয়া হয় পিআরপি, এগুলো পুরো ভয়ঙ্কর বাজে জিনিস, মানে হরিবল থিং। অন্য জায়গায় শুনলে এটা মানে হাসাহাসি করবে সব জায়গায়। মানে আমরা যখন কাউকে পিআরপি দিলাম, সে শোল্ডার হোক বা নি হোক, হুম, হুম, হুম। তার তার সাথে আমরা কিন্তু তখন কোনো যখন স্টেরয়েড আমরা না, নো প্রথম প্রথম স্টেরয়েড, সামনাসামনিও স্টেরয়েড আসবে না। স্টেরয়েড তো দিতাম না, তখন আমরা এনসেড হিসাবে কিন্তু প্যারাসিটামল ছাড়া অন্য কিছু দিতাম না। হ্যাঁ, অন্য কিছু দিতাম প্যারাসিটামল না, ছাড়া ওই আর কিছু কারণেই দেওয়া যাবে দিতাম না, না, বলে হ্যাঁ। দিয়েছে। আর মানে সেটা আফটার আগেও পিআরপি জিরো করতে টু হবে। ফর্টি হ্যাঁ, এইটা এই হ্যাঁ এক্স্যাক্টলি, পেপারটায় বলেছে। এইটা আমরা করতে হবে না, এই যে আগে মানে প্রি অপারেটিভ যেটা বললাম, মানে প্রি হ্যাঁ, প্রি ইনস্টলেশন। অপারেটিভ করতে হবে, হ্যাঁ। তুই আরেকবার বল, প্রি অপারেটিভ গাইডলাইন আরেকবার বল। 4 সপ্তাহ? 7 দিন এনসেড ডিসকন্টিনিউ, হুম। 7 দিন অ্যাসপ্রিন। প্লেটলেটের হাফ লাইফ তো অমনি হয় না, অ্যাসপ্রিন ট্যাসপ্রিন এগুলো অনেকক্ষণ থাকে, ওইগুলো নষ্ট করে দেয়। কেন কি তোমার এইগুলো যদি ব্লাডে ঘুরে বেড়ায় তো ব্লাডেও তো প্লেটলেটের অ্যাক্টিভিটি কমে যাবে, কেন ব্লাড থেকেই তো টানবে। হ্যাঁ, পেটের 7 থেকে 10 দিন হাফ লাইফ। হ্যাঁ, হাফ লাইফ, ঠিক আছে। 2 উইকস হচ্ছে ওরাল স্টেরয়েডস, ঠিক আছে। 1 মান্থ হ্যাঁ। হচ্ছে কোনো স্টেরয়েড ইনজেকশন। ওকে, ওকে, ওকে। অ্যাসপিরিনও ডিসকন্টিনিউ করতে হবে 7 ডেজ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 7 ডেজ, হ্যাঁ। আহ, তো তুমি ওটা তখন তোমার ডিসিশন নিতে হবে whether to give or not, can you take the danger. অ্যাসপ্রিন তো আবার তোমার পার্মানেন্ট, অন্য এনসাইড গুলো তো টেম্পোরারি, ওই যে প্লেটলেট কাস্কেডের যেগুলো ওই করে, ঠিক আছে। হুম, 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 হুম। থ্রম্বক্সেন না কক্স কক্স কিছু ইনহিবিটরের যা সব হবে, ঠিক আছে। অ্যাসপ্রিন আরো ডেঞ্জারাস, মানে ওই দিক থেকে প্লেটলেটের ফাংশনের দিক থেকে দেখতে গেলে, ঠিক আছে। তারপরে হচ্ছে আফটার পিআরপি 0 to 48 আওয়ার্স, ওই যা বলছে ইট ক্যান এক্সটেন্ড অলসো ইনফ্লামেটরি রেসপন্স যদি থাকে, ঠিক আছে। নো অ্যালকোহল ফর 2 ডেজ আফটার, 2 ডেজ খাওয়ার আগে, খাওয়ার আগেও, ঠিক আছে। মানে 2 দিন খাওয়ার আগে, কিংবা মানে প্লেটলেটটা কেন কি অ্যালকোহল খেলে ব্লাডে তো ওটার প্লেটলেটের ফাংশনালিটিটা একটু খারাপ হয়, ঠিক আছে।
তো দুদিন আগে আর দুদিন পরে পিআরপিটা নেওয়ার হবে নো অ্যালকোহল। সিম্পল মিল, ফ্যাটি মিল খেলেও একটু প্রবলেম হতে পারে, ঠিক আছে? খুব বেশি ফ্যাটি মিল খাবে না। নো স্মোকিং, ঠিক আছে? 24 ঘন্টা আগে, 24 ঘন্টা পরে, ঠিক আছে? হ্যালো? বল, হ্যালো? শুনছি শুনছি বলো বলো হ্যাঁ, বলো। শুনছি ভাই। তারপরে হচ্ছে যে জায়গাটা দিয়েছো নো ওয়াটার কন্ট্যাক্ট ফর 24 আওয়ার্স, ঠিক আছে? একটা জায়গায় বলছে প্রথম 24 ঘন্টা 72 আওয়ার্স কোনো আইস অ্যাপ্লিকেশন না করতে, ঠিক আছে? কেন কি আইসটা দিলে, এখানে এটাই থেকেই আসছি যে ফ্রিজিং কেন করবেন, আইসটা দিলে প্লেটলেটের কাজ কমে যেতে পারে কিন্তু। এটা একটা সাইটে বললো, ঠিক আচ্ছা আছে? তাহলে আচ্ছা। যে ইনফ্লামেটরি আউটব্রেকটা হবে সেটা তুমি আটকাবে কি করে? কিছুটা তো মানে ওটা পেনটা তো কিছুটা প্যারাসিটামল দাও, কমাতে হবে। প্যারাসিটামল দাও, ক্যালপল টি দাও, ওপিয়াইড ইউজ করো। আচ্ছা, মানে অ্যান্টি ইনফ্লামেটরি কোনো অ্যাকশন থাকছে না তো? কার? হ্যাঁ, তো অ্যান্টি ইনফ্লামেটরি, তোমার ইনফ্লামেশনটা তো নর্মাল হিলিং প্রসেস, ইনফ্লামেশন ইজ পার্ট অফ হিলিং প্রসেস। না কিন্তু ইয়ারপিডি তাহলে সেটা দিচ্ছে এক মাস, therapeutic এক healing। মাসের মধ্যে কেন বলছে? সেটা তো প্রথম 2-3 দিনের মধ্যেই মানে হওয়ার সম্ভাবনা বেশি। কোনটা? এক এই যে মাস বলছিস কোথায় যেটা বললাম? কি, না না, এক মাস তুমি বললি তুমি না? একমত না, একটা বললে না যে 2 সপ্তাহ পরে একটা পা ফুলতে পারে বা ইয়ে, ওইটা আর কি। 2 সপ্তাহ পরে বললাম, কোথায় বললাম বলতো? মানে ওই যে যেটা ওই যখন বলছিস তুমি যে ওটা কদিন, হ্যাঁ, ওটা আমি কদিনের বলছি মধ্যে যে হবে তাহলে? তোমার ইনিশিয়াল কিছুদিন ওই থাকবে, বেনিফিটটা 1 মাস পরের থেকে পাবে পুরোপুরি। আচ্ছা আচ্ছা এক আচ্ছা মাসই আচ্ছা। পুরো খোলা থাকবে না, ওটা বলছি না। আমি বলছি প্রথমে ইনিশিয়াল একটা ইনফ্লামেটরি রেসপন্স হবে। কিছু কিছু সাইটে বলছে, দাঁড়াও, একটা সাইটে বলছে এটাও পুরোপুরি ক্লিয়ার কাট না, ঠিক আছে? 3 to 5 days, ঠিক আছে? হ্যাঁ, ইন আফটার ইনজেকশন পিপল মে ফিল ইনক্রিজ ইন দেয়ার পেন দ্যাট লাস্ট ফর 2 weeks, 2 days to 2 weeks। তার মানে এই যে ফোলা থাকবে অমনি না। সোয়েলিং, আচ্ছা রেডনেস অ্যান্ড পেন 3 to 5 days বলছে, আর এখানে বলছে হচ্ছে তোমার হচ্ছে 0 to 48 আওয়ার্স, ঠিক আছে? একটা জায়গায় বলছে ওই 3 থেকে 5 days নিয়ে নাও। তারপরে পেনটা একটু বেড়ে যেতে পারে 2 to 2 weeks, ঠিক আছে? সাম পিপল মে হ্যাভ প্রোলংড ইনফ্লামেটরি ফেজ, ছাড়ো এটা ছাড়ো, up to 6 weeks, ঠিক আছে? As this first inflammation subsides, so does the pain. In the second healing phase, the tissue proliferates, ঠিক আছে? Chondrocyte যা হোক, the body assembles a scaffolding which may take from days to months. The third phase of healing is maturation, which scaffolding in place, the tissue fills in, which may take 2 weeks to years. তো বেসিক্যালি তোমার 1 মাস পরের থেকেও ভালো বেনিফিটটা পাবে, এটাই বলছিলাম আমি। 1 মাস তার মানেই না যে 1 মাস পরের থেকেই যে খোলা থাকবে পাটা। ঠিক 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 ঠিক। হুম। আচ্ছা আমাকে এটা, আমি তো একটা কেস সিনারিও বলছি, আরেকটা একটু আরো আমাকে। দেখে নাও, ঠিক আছে? আইস দেওয়া যাবে না, এনসেডস ফর 4 weeks দিতে না বলছে, ঠিক আছে? কেন কি তুমি যদি ইনঅ্যাক্টিভেটেড প্লেটলেট ওখানে ভেতরে দাও 3 weeks পর্যন্ত, ওগুলো কাজ করবে তো? তো তাই জন্য 4 weeks দেবে না। সিস্টেমিক স্টেরয়েডস ফর 6 weeks, অ্যাসপিরিন ফর 21 days আফটার পিআরপি দেওয়া যাবে না। হুম, মানে যে পিআরপি, এগুলো ছাড়া রাখবে তার কি মানে, করে? তার মানে যদি যেগুলো ধরো কার্ডিয়াক পেশেন্ট, ওটা কি শুধু হ্যাঁ, অ্যাসপিরিন নাকি আমাদের কোপিডোগ্রেল বা এগুলো, এগুলোও বন্ধ আছে? প্রফিটেবল এগুলো হবে, প্রপিডোগ্রেনো, প্রপিডোগ্রেনো। সবই হবে নাকি না ওই রিভোরাক্সাবেন জাতীয় ওগুলো দেওয়া যাবে? রিভোরাক্সাব্যানও, রিভোরাক্সাব্যান, রিভোরাক্সাব্যানের ওপরে কোনো মানে ওই নেই, না আরে দিতে এটা বলছে অ্যান্টি ওগুলো, প্লেটলেট, অ্যান্টি নার্স না দিতে প্লেটলেট, বলছে। অ্যান্টি প্লেটলেট প্লেটলেট ছাড়া দিতে পারবে বাকিগুলো বলছে, দেওয়া অ্যান্টি যাবে, প্লেটলেট, তাই তো? নাথিং হ্যাঁ হ্যাঁ এলস। হ্যাঁ। অ্যান্টি রিভোরাক্সাবেনটা প্লেটলেট দেওয়া কত? যাবে না। ওটা বোধহয়, ওটা বোধহয় অ্যান্টি, কত, 10 না কত? 10 হ্যাঁ। তো রিভারক্সাবনের ওটা তো আদৌ দেওয়া যাবে? মেকানিজম অ্যাকশন পুরো কিন্তু আলাদা, মানে শুধু অ্যান্টি প্লেটলেট নয়, আরো অন্য অন্য জায়গায় কাজ আছে। হ্যাঁ, বুঝতে রিভোরাক্সাবেন পেরেছিস তো? আলাদা, কিন্তু আমি বলছি এইসব পেশেন্ট গুলোকে নিয়ে খেলা না করাই ভালো। 10 দিন না দিয়ে রেখেছো, আবার যদি একটা কিছু হয়ে যায়, হ্যাঁ মানে ডোন্ট আমার গিভ ইন বক্তব্য কার্ডিয়াক অ্যান্টি পেশেন্টস। প্লেটলেট দিতে বারণ করছে, সোজা যুক্তি, ওরা বলছে অ্যান্টি প্লেটলেট হ্যাঁ, দেওয়া যাবে না। হ্যাঁ, ঠিক 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 কিন্তু আচ্ছা, তোমার জিনিস হচ্ছে, ধরো কার্ডিয়াক পেশেন্ট কি তুমি এত ডেঞ্জার নেবে? আমি দেবোই না, হ্যাঁ, দেবোই না, আমি বলেই ওটা দেবো। ইপিআরপি দেবে না তুমি কার্ডিয়াক পেশেন্ট, এটাই না না এটার না, বেরোলো, ঠিক আছে? আমরা দেখ, এই যদি এরকম দেখ, এইগুলো, এগুলো খুব ট্রিকি সিচুয়েশন, এইগুলোকেই আমাদের ডিল করতে হবে। কি বলছি বুঝতে পারছিস তো? সেই ক্ষেত্রে আমরা একটা হুম, ওপিনিয়ন নেবো কার্ডিওলজিস্টের কাছে, যে আমরা, উই হ্যাভ প্ল্যান্ড ফর পিআরপি, উই নিড টু স্টপ হুম, অ্যাসপিরিন ফর দিস মেনি ডেজ, সো হ্যাঁ, হোয়াট আদার অপশনস ডু ইউ হ্যাভ হ্যাঁ, এইটা করতে পারো, হ্যাঁ, অ্যাপার্ট হ্যাঁ, ফ্রম অ্যাসপিরিন? এটা একটা করে নেবো। হ্যাঁ, এটা কারণ করতে এই পারো, দেখ, এটা করতে পারো। আমরা যখনই একটা স্পেশালিস্ট সেগমেন্টে সবসময় তোর কাছে ওই ফুল টস বল আসবে, সেটা ঠিক আছে, তোকে এগুলো আমাদের ঠিক
করতে হবে, যেটা হ্যাঁ এগুলো ডিল অরিন্দমা করতে বলছিল হবে, কিন্তু আমি বলে যে রাখলাম আমাদের তোমাকে। সিকেডি পেশেন্টের কোমর ব্যথা নিয়ে এসে সিভিয়ার পেন, আমরা কি করে তাকে ট্যাকেল করবো? এইগুলো তো হ্যাঁ সিচুয়েশন গুলো আমাদের, তবেই তো আমাদের লোক ইয়ে করবে, তাই না? তো হ্যাঁ এইগুলোকে হ্যাঁ হ্যাঁ। মানে এইগুলো আমাদের ঘাঁটতে হবে, আরো একটুখানি কারোর সাথে কথা বলতে হবে। তো সেই জায়গাটা, তো আমি একটা একটা কেস সিনারিও বলছি, আমাকে একটু তোরা গাইড কর। হুম একটা 52 ইয়ার্স ফিমেল পেশেন্ট এসেছিল, হুম ডায়াবেটিক, হাইপারটেনসিভ, আর হুম হচ্ছে বাকি আর কিছু নেই, ডিসলিপিডিয়া নেই, হুম বাইলেটারাল নি পেন অ্যান্ড সোয়েলিং। হুম হ্যাঁ, তো আমি ওটাকে প্রথমে মোটামুটি 17 সিরিজ 10 ml 17 সিরিজ অ্যাসপিরেট করেছিলাম ফ্লুইড। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো আমরা বাকি সব রিপোর্ট করেছিলাম, এসআর সিআরপি বাকি আর এফ হুম অ্যান্টিসিপি করে করে পুরোটাই সিগনিফিকেন্ট কিছু পজিটিভ বা নেগেটিভ, কিছু নেগেটিভ মানে হুম পজিটিভ পাইনি। তো তারপরে ওটাকে অ্যাসপিরেট করার পর পেশেন্টটা ভালো ছিল, একদিন আবার হাঁটু ব্যথা নিয়ে এসেছে। দিয়ে আমি বললাম হুম। তাহলে একটা এমআরআই করুন, দুটো হাঁটুই ফোলা, তাও ডান হাঁটুতে ব্যথা করছিল, একটা এমআরআই, ডান হাঁটুতে এমআরআই করার পর পেশেন্টটাকে বলছে গ্রেড 3 এসিএল টিয়ার ওই টিবিয়াল অ্যাটাচমেন্ট থেকে। হ্যাঁ তো এইবারে এই পেশেন্টটাকে কি আমরা পিআরপি দিতে পারবো? কেন এসিএল পারবি না টিয়ার কেন? নিয়ে দিতে পারো, কিন্তু আমি বলবো কি ইনিশিয়ালি তুমি যেটা বলছি প্রথমে একটা রিহ্যাব প্রোটোকল দাও প্রথমে। ডোন্ট ডাইরেক্ট জাম্প ইনটু পিআরপি, কেন কি আমি যেগুলো মিডিয়াল মেনিসকাস টিয়ার এখন গুলো ট্রিট করছি আমি, ঠিক আছে, আমি ওটারও একটা প্রোটোকল বানাচ্ছি এখন, 2 উইক পর্যন্ত কি কি প্রোটোকল হয়েছে। এটা এসিএল টিয়ারেও কাজ করবে, ইনিশিয়ালি এই জিনিসগুলো দাও, ঠিক আছে। এটাতে না কমলে দেন গো ফর পিআরপি, প্রথমেই জাম্প করো না, পেশেন্ট ওই করবে, ঠিক আছে। আমি বলছি কি তার থেকে ভালো হচ্ছে বেটার, যেটা গাইডলাইন যেটা ওই করেছি, আমি প্রথমে নিজের একটা এসিএল টিয়ার যাই হোক, এই যে ডিজেনারেটিভ উইথ ডিজেনারেটিভ নি না ফিমেল উইথ ধরো তোমার একটা কি বলে উইথ তোমার একটা লিগামেন্টাস টিয়ার, ঠিক আছে। এইখানে আমি যেটা দেখছি যে মিডিয়াল মেনিসকাস টিয়ার ছিল ওর, নাকি খালি এসিএল টিয়ার ছিল। মিডিয়াল মেনিসকাসে কিন্তু সিগনিফিকেন্ট কোনো কিছু কমেন্ট ওরা করেনি। ওরা লিখেছে ফ্লুইড, হাঁটুতে ফ্লুইড আছে, সাইনোভিয়াল হ্যাঁ, থিকেনিং আছে, আর ওইটা বলেছে এসিএল টিয়ারটা আছে। মিডিয়াল মেনিসকাস নিয়ে খুব এসিএল একটা টিয়ার কিরকম সিগনিফিকেন্ট কিরকম আমার টিয়ার মনে বলেছে, পড়ছে। গলে গেছে নাকি টিবিয়াল অ্যাটাচমেন্ট থেকে ছিঁড়ে বেরিয়ে গেছে? গ্রেড 3 বলেছে। গ্রেড 3 তো মানে তোমার একটা এমআরআই কিছু একটা ওই মানে ওর কিরকম কেন অনেক কিছু হয়েছে ফাইবার মানে। আছে এখনো, সম্পূর্ণ এভালশন হয়ে যায়নি, সোজা কথা। হ্যাঁ পুরো অ্যাভালশন হয়নি, কিন্তু কেন হয়েছে জিনিসটা? এটা কি ডিজেনারেটিভ এর কোনো জন্য ট্রমার এসিএল জন্য টিয়ার হয় হয়েছে না, হয় নাকি তোমার রেয়ার রেয়ার ট্রমাই পার্ট আছে অফ কোনো একটা। ডিজেনারেশন? হ্যাঁ, দেখ, ডিজেনারেট পুরো ট্রমার তো হিস্ট্রি লোকটা দিচ্ছে না, তাহলে আমাদের তাহলে ডিজেনারেটিভ ডিজেনারেটিভ না। দিতে হবে। হুম। তাহলে এসিএল এবার গুলো ডিজেনারেটিভ খুব হচ্ছে এটার কমনলি আমি বলছি কি, ডিজেনারেট হয় না। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, তো তাহলে ডিজেনারেশনে তোমার বলছি, এখানে এসিএল এসিএল পিআরপি ছেড়ে না না। দিয়ে আমি বলবো কি বেটার হচ্ছে যে এখন এসিএল এর আমি এখনো পুরোপুরি জিনিসটা পড়িনি, কিন্তু এখন কিছু কিছু যা এভিডেন্স বেরোচ্ছে এই যে একটু ডিজেনারেটিভ টিয়ার্স এ কমসে কম এইগুলোতে মিডিয়াল মেনিসকাস স্পেশালি যে এভিডেন্স বেরিয়েছে, এদেরকে এক্সারসাইজ করালে খুব ভালো রেজাল্টস পাওয়া যাবে, ঠিক আছে। যেরকম আমি আচ্ছা দিচ্ছি, মানে যেরকম প্রথমে যেরকম তোমার হচ্ছে এদের পাটা দেখবে প্রথমে, ফার্স্টেই তুমি ওদেরকে শুরু করে দাও একটু পেন কিলার দাও প্রথমে, ঠিক আছে, যা হচ্ছে। আর এদেরকে কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিংটা প্রথমেই স্ট্রেনদেন করো, ঠিক আছে। আর এদের একটা পাতে একটা ফ্লেকশন ডিফর্মিটি থাকে, তো ওগুলো একটা বাজে একটা বায়োমেকানিক্যাল স্ট্রেস দেয়, ওটা হচ্ছে হিল স্ট্রেচ পাতে করাও মানে কোন প্রথমে। জায়গাতে, মানে নিতে বলছিস? নিতে নিতে হ্যাঁ, এদের হিল স্ট্রেচ করাতে হবে যাতে কি ওই যে এক্সটেনশন ল্যাগটা থাকে ওটা চলে যায়, ঠিক আছে। হিল স্ট্রেচ করাতে হবে মানে নিটাকে একটুখানি মানে পুরো দেখবে মাটিতে বসবে না ওটা, যে নিটা বসছে একটা নি বসছে না, হালকা বেন্ড থাকে, ওটাকে রিডিউস বলো। করতে হয়, ঠিক আছে। আর হচ্ছে এদের একটা থাকে হচ্ছে তোমার যদি দেখো এদের আরেকটা থাকে হচ্ছে এদের ফ্লেকশনটা ভীষণ, মেনিসকাসে কোনো কিছু ছিল, মেনিসকাসটা আমার ঠিক মনে নেই ভাই, বুঝলি তো, ঠিক আছে। থাকলে তো নিশ্চয়ই আমার এদের যদি ছিল। যাই থাকে তো এদের হচ্ছে ইনিশিয়াল ফার্স্ট 3 উইকসে এদের যদি এমনি সিভিয়ার যদি পেন হয়, তো একটা হ্যাম ওই হিল যেটা ওই হয় গ্লাইড, যেটা হিলস গ্লাইড মানে ফ্লোরে রেখে হিলটাকে নিয়ে আসা, ঠিক আছে, মানে এমনি করে করে দেখো হুম, হুম, হুম। এই করে মানে এই এক্সারসাইজটা আমি এটা দিচ্ছি এই প্রোটোকলটা। আর আর একটা শর্ট নি ব্রেস, ঠিক আছে, সফট টিস্যু হিলিং এর জন্য যদি যতটাই হিল করবে ওটা 3 উইকস প্রথমে ইনিশিয়ালি দিয়ে রাখা, ঠিক আছে। প্লাস কোয়াড্রিসেপস হ্যামস্ট্রিং মাল্টি অ্যাঙ্গেল স্ট্রেনদেনিং করানো। আর হচ্ছে এই হিল স্লাইডটা এই যে এমনি করে রেখে আপ টু 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 10 বার করা সকালবেলা রাত্রিবেলা এইটা।
ঠিক আছে, এটা হলো হিল স্লাইড। এটা তাহলে এটাতে কি হয়, এই ফ্লেকশন যে জিনিসটা দেখবে, ফ্লেকশন পুরোটা হয় না, লাস্টে অনেক পেইনফুল হয়। তো এইটা মেনটেন করে ভালো করে। আর হচ্ছে ওদের হাঁটুটা এমনি করে উঠে থাকে দেখবে হালকা। তো এইটাকে বসানোর জন্য আইদার ওয়েট দিতে পারো, বেটার হচ্ছে এমনি করে এই যে হিল স্ট্রেচ, ঠিক আছে, এটা করলে তাহলে এই সুন্দর এটা বসে যায়। তো তাহলে এটা বায়োমেকানিক্যাল প্রপার্টিজ, এটা ফার্স্ট 3 উইকসে করে। ফার্স্ট 2 উইকসে, 2 উইকসের পরে তুমি ওটা আগে ওকে একটু হালকা ওয়েট দিয়ে, 2 কেজির মতন ওয়েট দিয়ে এখানে, ঠিক আছে, quadriceps এর একটু পিয়ারি করতে শুরু করি, ঠিক আছে, এমনি করে এইগুলো করুক। quadriceps এর পিয়ারি করুক, হ্যামস্ট্রিং এরও পিয়ারি করুক এমনি করে, ঠিক আছে, আপ টু 90 ডিগ্রি। আর হিল স্লাইডটা আরেকটু এক্সট্রিম করে দাও পুরোটা, মানে আগে তো 90 ডিগ্রি পর্যন্ত আসছিল, তবে পুরোটা পুরো এমনি করে বেন্ড করে দাও, ঠিক আছে, এতটা পর্যন্ত আসুক, মানে রেঞ্জ অফ মোশনটাকে কন্ট্রোল রাখা, পেনলেস রেঞ্জ অফ মোশন। আর হচ্ছে কনসিকুয়েন্টলি ওই করা, মানে তোমার কি বলে, কোয়াড্রিসেপস আর হ্যামস্ট্রিং এর স্ট্রেংথটা বাড়ানো, ঠিক আছে। প্লাস 2 উইকস পরে একটা কাজ করতে পারো, ওদেরকে ব্যালেন্স এক্সারসাইজও দিতে পারো, ঠিক আছে। একটা ওয়াবল বোর্ড দিয়ে কিংবা ওই বোর্ড দিয়ে সিঙ্গেল লেগ একটু স্ট্যান্ডিং করবে, ঠিক আছে, তাহলে ওটাতে অ্যাঙ্কেল ওয়াঙ্কেলের প্রোপ্রায়োসেপশনটা ঠিক হয়, তাতে পায়ের উপরে হাঁটুর উপরে স্ট্রেস না করে, ঠিক আছে। তো এই 3 উইকস এর পরে এফকেও তে শিফট করে যাও। আরেকটা জিনিস থাকে, এদের থাইরয়েডটা দেখে নিতে হবে, আরেকটা হচ্ছে এদের ওই করে নিতে হবে, বোন ম্যারো ইডিমা থাকে অনেক সময়, ওটা রিপোর্ট করে না, ওই T2 কিংবা স্টারভেটেড সিকোয়েন্সে চকচক করছে বোন ম্যারো, তার সাথে একটু ক্যালসিটোনিন দিলে এদের এখানে খুব লাভ হয় এই জায়গাটায়। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, এই রিকারেন্ট সোয়েলিংটাকে প্রিভেন্ট করার জন্য কি করবি? রিকারেন্ট সোয়েলিংটাকে তুমি অ্যাসপিরেট তো করে দিলে, এটা থাকুক, এটা নিয়ে এত ওই করো না তুমি, তার থেকে ভালো ফাংশনাল আউটকামসটা দেখো। আমি দেখছি একটা দুটো রিকারেন্ট সোয়েলিং, আমি আমি ওটা নিয়ে আমি বেশি মাথা আমি আমি ঘামাই না। আমি দুটো জিনিস বলি। এসিএল এর পর হাঁটুতে এমনিতে একটু ফ্লুইড আউটপুট বেশি হয় ওই ট্রমা আর কি বলে ওই রিকারেন্ট ইরিটেশনের জন্য। তো ওই হুম, সময় আমার ওই একটা পেশেন্ট ছিল যেটার রিকারেন্ট ডিফিউশন হচ্ছিল, যেটা দিব্যেন্দুর মনে আছে, সেই আমরা যেটা অ্যাসপিরেট করলাম হুম, মেলটা মনে আছে। হুম। ওই কোনটা এবং বলতো? ওই ধরনের পেশেন্ট বার্সাইটিসও হয়। তো ওগুলোর ক্ষেত্রে রিকারেন্ট ডিফিউশন করলেও কোথাও না কোথাও পেশেন্টটার ওই ইরিটেশনটা থেকে যাচ্ছে। ওই জন্য ওই ব্রেসিং আর এক্সারসাইজ এটাতেই ম্যাক্সিমাম কাজ করে যাবে, মানে ব্রেসিংটাও হ্যাঁ, দরকার। বেসিক এক্সারসাইজ আমি দেখছি, প্রোটোকলটা ফলো করছি, ভালো রেজাল্ট দিচ্ছে এটা। ব্রেসিংটা দিতে হবে দিব্যেন্দু। আর কিছু আমার আমার আ- মনে হয় এখনই তোর আরেকটা অন্য আরে- কিছু করার দরকার নেই। আরেকটা জিনিস আছে, মিডিয়াল মেনিসকাসের টিয়ার থাকলে তুমি যদি পাটাকে, ওরা ইন্টেন্স পেন নিয়ে আসবে, যে সাডেন অনসেট খুব পেন হয়েছে, পাটা ফুলে গেছে, তুমি ভাববে কি একটা সেফটি গার্ড থাকে, কিন্তু তুমি পড়লে ঠিক করে ওকে যদি হিস্ট্রি জিজ্ঞেস করো, তাহলে ও বলবে এই 2 মিনিটের মধ্যে একটা কিছু নামছিলাম উঠছিলাম, হুট করে পাটা লক হয়ে গেছে, ভয়ঙ্কর ব্যথা হচ্ছে তারপর থেকে, ঠিক আছে। ওটাকে বলা হচ্ছে এরা, মেকানিক্যাল সিমটমস, মেকানিক্যাল হ্যাঁ, সিমটমস ইন মেকানিক্যাল লকিং অস্টিওআর্থ্রাইটিস নিয়ে। সিমটমস। আর এরা হচ্ছে টিপিক্যালি, আমি যে প্রোফাইল গুলো দেখছি, এরা হচ্ছে হাইপোথাইরয়েড থাকে, ঠিক আছে, মিডিল এজ ফিমেল হাইপোথাইরয়েড। মানে 5-6টা, মানে কোনো লিঙ্ক আছে কিনা আমি বুঝতে পারছি না, মানে 5-6টা কেস ওই এমনি হাইপোথাইরয়েড। লিগামেন্টাস ল্যাক্সিটির সঙ্গে হাইপোথাইরয়েডিজমের একটা হ্যাঁ, তোর ইয়ে আমি আছে মানে। এটা আমি একটা লাগছে পেপার লিখতে ওই হবে, মানে ট্রিপল যেটা, ট্রিপল 3টে ভিলেন, মানে হাইপোথাইরয়েড, মিডিয়াল মেনিসকাস টিয়ার উইথ বোন ম্যারো ইডিমা, ঠিক আছে, এই 3টে, ঠিক আছে। তো এদেরকে বেসিক্যালি তখন যদি লকিং সিমটমটা থাকে, তখন একটুখানি পাটাকে পুরো বেন্ড করে, মানে এমনি করে বেন্ড করে, পুরো এমনি করে বেন্ড করে পুরোটা, যতটা বেন্ড করা যায়, একটু এক্সটার্নাল ইন্টারনাল, ওরা ডাইরেক্ট এমনি করে বেন্ড করতে পারে না, ঠিক আছে। দে ক্যান বেন্ড ইট লাইক দিস, ভীষণ ব্যথা হবে তখন, একটু কাজ করবে হালকা করে এমনি করে, কিংবা ইন্টারনালি রোটেট করে এক্সটার্নালি রোটেট করে পুরোটা বেন্ড করিয়ে দেবে। তারপরে এক্সটার্নালি রোটেট করে একবার পাটা এমনি করবে, পুরোটা সোজা এক্সটেন্ড করবে। তাহলে কি হয়, ওই টিয়ারটা যেটা বেরিয়ে গেছে না, ওটা লক ইন প্লেস হয়ে যায় মিডল মেনিসকাসে, ওরা ওটাতে অনেকটা রিলিফ পায়, তখন ওই লকিং সিমটম গুলো আচ্ছা চলে যায়, ঠিক আছে। সো দ্যাট ইজ ভেরি পেইনফুল, আমি দুটো জনকে করলাম, খুব বেনিফিশিয়াল হলো এটা। এটা আচ্ছা, লেখাও একবার আছে ওখানে। পিআরবিটার ব্যাপারে বল, হ্যাঁ, মানে আমরা কি কি বলো। অ্যাডভার্স এফেক্ট আশা করতে পারি? অ্যাডভার্স এফেক্টস, ইনফ্লামেশনটা বললাম যেটা, ঠিক আছে। আচ্ছা, পেন, সোয়েলিং, রেডনেস তিনটেই থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেটাকে সত্যিকারই ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করা কিন্তু খুব চাপে, তার মানে সিআরপি তো সবারই করাতে হবে। হুম, করাতে হবে পরে, ইনিশিয়াল এখন দাঁড়াও না, ওই 3-4 দিন থাকুক, তারপরে ওই করাবে, 3-4 দিনের পরে করিও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। অ্যাডভার্স এফেক্ট, অ্যাডভার্স এফেক্টের পুরো পেপার আছে। ওয়েট বিয়ারিং চলবে না সে সময়? ওয়েট বিয়ারিং চলবে, চলবে। এক্সারসাইজ চলবে না, কিন্তু ওয়েট বিয়ারিং চলবে, 1 উইক এক্সারসাইজ বেশি না করতে হবে, কিন্তু ওয়েট বিয়ারিং চলবে, ঠিক আছে। অ্যাডভার্স এফেক্টস হচ্ছে, হ্যাঁ, যেটা বললাম, পোস্ট অপারেটিভ ইনফেকশন, ইনফ্লামেশন, আর কি আছে,
একটা কেস রিপোর্ট ছিল হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ঠিক আছে। এই যে একটা লোকের কি ক্যালসিয়াম সাইট্রেট পেয়েছে, ওটার জন্য ওর অ্যালার্জি রিয়াকশন হয়েছে, ডিস্টাল টিবিয়াতে র্যাশ হয়েছিল, ঠিক আছে, এটা হয়েছিল। আর হচ্ছে তারপরে হচ্ছে এটা কিছু কিছু আছে যে স্পেসিফিক্যালি a 62-year-old Chilean woman with a history of uveitis received PRP therapy to treat right rotator cuff injury and anti-aging of her face. However, 4 months she developed nodules in her injection sites. Active sarcoidosis এ দেওয়া যাবে না, ঠিক আছে। সেরাম সিকনেস ইন আ পেশেন্ট উইথ অ্যাক্টিভ অটোইমিউন ডিজিজ, ইউরোপিয়ান গাইডলাইন যেটা বলছে যাদের সেকেন্ডারি ওয়ে থাকে ওদেরকে দেওয়া যাবে, কিন্তু এখানে একটা কেস রিপোর্ট আছে। এ হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা মানে মিনিয়াস ডিজিজ যাই হয়েছিল। এ 2 weeks after she presented with erythematous wheals with arthalgia, malaise, fatigue, fever at PRP injection sites. According to the patient was diagnosed with serum sickness triggered by PRP injection. Some authors suggest that PRP treatment should not be administered to patients with autoimmune disease in the active phase, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, মানে আর এতে যাদের সেকেন্ডারি হয়ে আছে তাদের ক্ষেত্রে আমরা দেবো না, অ্যাক্টিভ ওটা ফেজে যদি তো খুব দেবোই না। অ্যাক্টিভ ডিজিজ থাকে ঝামেলা হতে পারে। আরেকটা জিনিস, আরেকটা কেস রিপোর্ট বেরিয়েছে যে এইটা হচ্ছে একটা কেস রিপোর্ট আছে। আহ, a 57-year-old man with a risk of gout received PRP injection is knee tendon to T knee osteoarthritis, কেন knee osteoarthritis লিখেছে। However, within 24 hours he debuted acute pain and swelling and was diagnosed with suspected gout. Porter et al. Speculated that uric acid in lyse platelets induces the release of growth factors and cytokines activating gout inflammatory response, ঠিক আছে। তাহলে কি বলতে চাইছিস? গাউটের রিস্ক ফ্যাক্টর থাকলে ওটা তোমার একটা এটা এখানে মানে তাহলে ওদেরকে না দেওয়াই ভালো, গাউটের যদি রিস্ক ফ্যাক্টর থাকে কিংবা গাউট যদি থাকে। কেন ওকে, কি পিআরপি দিলে ওটা আচ্ছা, মোস্ট ইনফ্লামেটরি কমন সাইড রেসপন্স এফেক্ট না। কি কি হবে? এগুলো 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 তো এক্সট্রিম, মোস্ট কমন সাইড এফেক্ট হ্যাঁ, যেটা প্রতিটা পেশেন্টকে বলতে হবে। মোস্ট কমন সাইড এফেক্টস তোমার ওই হবে, পেন, ইনফ্লামেশন, সোয়েলিং আর কি। এটা কি ডিসপ্রপোর্শনেট হতে পারে? সিভিয়ার পেন হতে পারে, একদম রাত্রেবেলা ঘুমোতে পারছে না এরকম পেন হতে পারে? রাত্রিবেলা ঘুমোতে পারছে না এমনি পেন হচ্ছে, ওটার একটা কেস রিপোর্ট আছে, ভয়ঙ্কর 8 ঘন্টা পরে এসেছিল, কিন্তু ওর পুরো এক্সুবেরেন্ট সাইনোভাইটিস বেরিয়েছিল তারপরে। আচ্ছা, ইউজুয়ালি বেরোয় না, এত সিভিয়ার পেন হয় না। এত সিভিয়ার পেন হওয়া উচিত না, হ্যাঁ। আচ্ছা 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 ওকে আচ্ছা, এত পেন সৌমদীপ, হয়েছিল যে ওকে হসপিটালাইজ করতে হয়েছিল, সৌমদীপ, ওর এক্সুবেরেন্ট সাইনোভাইটিস হয়ে এই সাইনোভাইটিস গুলো সৌমদীপ, নিচ থেকে বের করে হ্যাঁ, রিমুভ বলো করতে বলো। হয়েছিল। এই বলছি শোন না, যে তোদের তোদের যে ভিভিআইপি কেসটা, ওই ক্ষেত্রে কি হয়েছিল অ্যাকচুয়ালি? ওনার কি মানে ডিসপ্রপোর্শনেট পেনের সঙ্গে সঙ্গে ফিভার টিভার ছিল? না, কিচ্ছু ছিল না, ঠিক আছে। তাহলে ওটা আমার কি ওই আমার তো এটা কি অনিন্দদার এটা কি প্রেজেন্টেশন দেখে তো মনে হচ্ছে তোমার ইয়েই হবে। এটা নর্মাল জাস্ট যেটা রিয়াকশন, ইনফ্লামেশন হ্যাঁ, হচ্ছিল আমরা যেগুলো 4-5 দিন। ভর্তি করেছিলাম ওগুলো সব নর্মাল রিয়াকশন, যেগুলো আমরা ভাবছিলাম কিছুই গ্রোথ বেরোচ্ছে না, কিছুই বেরোচ্ছে না। না, আমারটাই বেরিয়েছিল গ্রোথ, তোদেরটাই বেরোয়নি। তোমারটা তো ভিভিআইপির বেরিয়েছিল, ক্ষেত্রে তোমারটা আরেকটা জিনিস একটু অল্প ছিল। হয়েছিল, যেটা করা হয়েছিল হুম, তোমার ওই হাইলেন জিএফ এর সঙ্গে তোমার পিআরপি দেওয়া হয়েছিল। এর কি কোনো হ্যাঁ, পেপার বা এইটারও একটা রেকমেন্ডেশন ওই আছে? আছে, রেকমেন্ডেশন আছে বলছে না, এখানে দাঁড়া বলে দিচ্ছি আমি, হাইল্যান্ড লিএফ এর সাথে পিআরপি। না তোরা তার সঙ্গে সঙ্গে ইয়েও দিয়েছিলি, লিগনোগেনও দিয়েছিলি, লিগনোকেনের একদম কোনো নোই নাই, প্রোপিভেকেন। একদম না। না, বুপিভাকেন হ্যাঁ, না, একদম ভুলে গেছি। ওটা হচ্ছে বু- এ এ টক্সিক টু পিআরপি। এ, আমি লিগনোবুপিন, হ্যাঁ। আমি একটু সমস্যায় পড়েছি, সমস্যায় পড়েছি। হ্যালো, হ্যাঁ, হুম, এটা হচ্ছে একটা 31 ইয়ার্স ওল্ড এটা ফিমেল। বলে দিই দাঁড়াও, হাইল্যান্ড একটু একটু দাঁড়াও একটু এক তুমি সেকেন্ড। পেছনে বসে আছে, পেছনে বসে শুন। 31 ইয়ার্স ওল্ড ফিমেল, সিভিয়ার শোল্ডার পেন উইথ রেডিয়েশন আপ টু এলবো। হাত তুলতে পারছে না। এক্সরে নর্মাল, ইএসআর 58, সিআরপি 36, 6 নর্মাল। হ্যাঁ, সেল কাউন্ট নর্মাল আছে। কি হতে পারে ডিফারেন্সিয়াল, কি হতে পারে? কি শোল্ডার রেঞ্জ অফ মোশন রেস্ট্রিক্টেড, অ্যাক্টিভ প্যাসিভ দুটোই? মানে নার্লি ব্যথা করছে, প্রচুর ব্যথা সোয়েলিং করছে, টোয়েলিং আছে, শোল্ডারে সোয়েলিং আছে? খুব মাইল্ড, খুব মাইল্ড। 56 ইয়ার সিগনিফিকেন্ট মেল না শোয়িং ফিমেল? না। ফিমেল, ফিমেল। ফ্রোজেন শোল্ডার কেন না, ইনিশিয়াল ফ্রোজেন শোল্ডার তো ভয়ঙ্কর পেন নিয়ে প্রেজেন্ট করবে। না, সিআরপি এত এক্সরে বেড়েছে নর্মাল, মানে তোর, সিআরপি যেন সিআরপি হাই এত থাকবে তাই বেড়েছে সিআরপি না? বেড়েছে। হ্যাঁ, কটাই? 36 না কত বললি তো 36। হুম আর এ প্যান্ডিসিস বি, হুম অন্য কোনো জয়েন্টে কোথাও পেন নেই তো?
না, আর এক সপ্তাহ নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে তুই সবার আগে অ্যাসপিরেট কর। যে মোনোআর্থ্রাইটিস এর ফার্স্ট ইনভেস্টিগেশন, আমি তো অনেকবার বলেছি লাইন, মোনোআর্থ্রাইটিস এর ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে অ্যাসপিরেশন। চলি তো নেই, তারপরে চলে তুমি অ্যাসপেক্ট করে কোথায় পাবে? আমি বের করে দেবো, ইউএসজি গাইডেড সুন্দর বেরোবে, থাকলে ঠিক বের করে দেওয়া যাবে, একটু হলেও বের করে দেবো। তুই আসতে বলবি, পরের সপ্তাহে আমি বের করে দেবো। এটা ফার্স্ট ইয়ে উম, কি বলে প্রথম কথা, শোল্ডারে কিন্তু খুব একটা বেশি সেপটিক হয় না, ঠিক আছে, খুব রেয়ার শোল্ডারে সেপটিক খুব বেশি হয় না। তাও তুই কি বলে, যদি সেরকম মনে হয় তুই একটা প্রোক্যাল করা, নাকি রে প্রোক্যালসিলোনিন করাতে পারিস, যদিও বিরাট কিছু না রোল না, নেই। সেপসিস ছাড়া প্রোক্যালসিনোনের দরকার নেই কোনো এখানে। আর একটা ব্লাড করতাম কালচার না করাতে পারিস, sepsis, কিন্তু আমার আমার যেটা মনে হয় তুই একটা মনে হচ্ছে সেরাম না। ইউরিক অ্যাসিড করা। আমার ইনফ্লামেশনে আমার কিছু ফার্স্ট, মনে হচ্ছে না। হ্যাঁ ইনফ্লামেটরি বলতে আমি কিন্তু যদি মোনোআর্থ্রাইটিস হয়, আমি 59 ইয়ার তো, বাইল্যাটারাল ইউনিল্যাটারাল তাই তো, যাই নয় বাবা, 31। 31 তাহলে ইয়াং, ইয়াং মেল। একটা হ্যাঁ, মেল। তাহলে হতে পারে তোর ইনফ্লামেটরি কিছুই হতে পারে। অন্য কোনো কোনো ক্লু আছে? না, অন্য বোন কোনো হেলথ জয়েন্ট কিরকম? বোন কিরকম আছে? বোন ইয়াং রে, ইয়াং। না, বোনটা ইয়াং একবার তো দেখে বোন। নাও, কারণ তোমার এত ব্যথা আমার ক্ষেত্রে একটা পেয়েছিলাম, ঠিক আছে? ওর হচ্ছে লাংসে এসসিসি বেরিয়ে গেছিল, তার মেটস হয়েছিল অসহ্য পেন। হ্যাঁ, আমার আমার সেটাই মনে হচ্ছে, যে কোনো একটা ওই ম্যালিগনেন্স বা ওই জাতীয় কিছু একটা। হ্যাঁ, এবং আমি এক্সরেতে একটা ওপাসিটি পাচ্ছি, সেটা খুব প্রমিনেন্ট না। আমি এমআরআই একটা ভাবছি দিয়ে দিয়ে দিই। এমআরআই করে নিবি, দেখার করি না কিছু নেই, এবারে করিয়ে ওই করি নিবি। না। সময় মানে আমার কাছে যখন এসেছিল তখন বোনসে কোনো লাইটিক্লিসেন ছিল না, তো তার 2 সপ্তাহ বাদে আবার একজনকে দেখিয়েছে, ঠিক আছে, তার কাছে হুম। লাইটিক্লিসেন পাওয়া গেছে। আমি তো মিস করে গেছিলাম কেসটা। না, মনোআর্থ্রাইটিস এর ক্ষেত্রে যদি মানে ওই টেস্ট গুলোই পরপর করাতে বলে, মনোআর্থ্রাইটিস নিয়ে যদি প্রেজেন্ট করে, ফার্স্ট হচ্ছে তুই আর্থ্রোসেন্টেসিস করবি, যদি না পাস ইমেজিং যেতে হবে, কিছু করার নেই তোর আর। আর এই যেখানে আর্থ্রোসেন্টেসিস পাচ্ছিস, ইমেজিং ছাড়া দ্বিতীয় রাস্তা কিছু চলে না। হ্যাঁ, আর এমআরআই করি না ভাই, দ্বিতীয় কিছু করিস না, আমিও পেয়েছি এই ধরনের কেস একটা, শোল্ডারেই আমি পেয়েছি। পেশেন্টটাকে ছেড়ে আসছি, তুমি গল্প করো। হ্যাঁ, ঠিক আরেকটা আছে, ঠিক হচ্ছে আছে। পিআরপি and hyaluronic acid have a synergistic effect. While current clinical, preclinical, and clinical literature suggests some potential benefits of combining these two products, evidence of clear benefits of combining these treatment is still lacking. Therefore, the consensus group recognizes that more data is required before recommending the combination of PRP and HA over PRP alone for knee OA. ঠিক আছে, এখন না দিতে বলছে। একটা না দিতে বলছি। আর ডেট্রিমেন্টাল এফেক্ট আছে কোনো পিআরপির আগে পরে তোর লোকাল অ্যানাস্থেটিক্স? লোকাল অ্যানেস্থেটিক জয়েন্টে তো দিলে প্লেটলেট নষ্ট হয়ে যাবে, এটা বলে দিয়েছে। উম, দুটো আছে। Therefore, consensus group currently does not recommend the use of intra-articular local anesthetic when injecting PRP. ঠিক আছে? হুম, Uh, in vitro studies have shown that local anesthetic interfere with platelet integrity and functionality as well as diminish the positive effects of PRP on cell proliferation. বলে দিয়েছে, হুম, ঠিক আছে? হুম। The consensus group does, however, agree that local anesthetic can be administered subcutaneously without penetrating the capsule. পেইনটা কমানোর জন্য যখন বুঝতে পেরেছি, ইনজেক্ট করবে, ঠিক আছে? বুঝতে Intraarticular পেরেছি। দেবে না। Is antibiotic হুম, administration recommended around PRP use? Current হুম। clinical guidelines does not support the use of antibiotic around PRP use. ঠিক আছে? Therefore, consensus group does not recommend the use of antibiotics around PRP administration. ক্লিয়ার কাট বলেনি, কিন্তু অ্যান্টিবায়োটিক না নেওয়াই ভালো, এটাই বলছে। কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে দিয়ে রাখা একটু ঠিক আছে আমার লাগছে। আর আমার মনে হয় না দেওয়াই ভালো, কি জন্য দিবি শুধু শুধু? ওটাও আছে। মানে শুধু শুধু ইয়েতে কোনো মানে হয় না, বা সবাইকে পিআরপির সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দেওয়া। যাই হোক। To avoid high food diet for at least 24 hours prior to ওই হচ্ছে, ঠিক আছে, eliminating alcohol 48 hour PRP, ঠিক আছে। হুম, হুম, হুম। তার মানে একটি ডিসপ্রপোর্শনাল পেন থাকলেই সেটাকে ট্রিট করার ছুটে দরকার নেই, পেশেন্টকে না। করতে হবে। হুম হুম হুম। বুঝতে পেরেছি, এটা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ালি হতে চলেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিকজ ওটা পার্ট অফ ইনফ্লামেটরি প্রসেস, ফার্স্ট পার্ট অফ ইনফ্লামেটরি প্রসেস, মানে হিলিং তাহলে প্রসেস যেটা। অরিন্দম দার যে পিআরপি গুলো গন্ডগোল, সেগুলো কি ইনফ্লামেটরি প্রসেসের পার্ট? না, একটা যেটা আমারটা ওখানে আমরা যেগুলো ভর্তি করেছিলাম ওগুলো ইনফ্লামেটরি পার্ট, আর যেটা অরিন্দম দা ওখানে ভর্তি করেছিল ওটা ইনফেকশন হয়েছিল। আমারটা ইনফেকশন হয়েছিল ক্লিয়ারলি। আমরা আচ্ছা, তার হ্যাঁ, সাথেও হ্যাঁ। আরেক দুটো মিনিটে ভর্তি করলাম, এখন আমি রিয়েলাইজ করলাম ওগুলো নর্মাল কোর্সে ছিল, ঠিক আছে। আমি এটা আগেই শুনেছি। শোন, আরেকটা জিনিস বলার, দুটো জিনিস হচ্ছে আহ, আচ্ছা, কোনো পার্টিকুলার কোমরবিডিটি থাকলে, তুই তো বললি ওই কার্ডিয়াক ডিজিজ হ্যাঁ, ছাড়া সিকেডি ক্ষেত্রে পিআরপি দেওয়ার কোনো হিন্ডারেন্স আছে? অ্যানিমিয়া, সিকেডি,
বা টাইপ 2 ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, দেখো এটা তোমার থাইরয়েড। দেখতে হবে, দাঁড়াও দেখছি। বা টাইপ ওয়ান আদার্স ডায়াবেটিসে কোনো না দিতে বলছে, প্লেটলেট টাইপ টু ডিসঅর্ডার। ডায়াবেটিসের আচ্ছা না, প্রবলেম আমি নেই, একটা টাইপ ওয়ান। জাস্ট আমি একটা ছোট্ট একটা আরে সাইড টক করছি। আদার্স যেসব পেশেন্টদের অলরেডি প্লেটলেট ডিসঅর্ডার আছে, মানে এগুলো তো গ্রোথ ফ্যাক্টর, হ্যাঁ, হ্যাঁ, প্লেটলেট থেকে আসছে। এবার ধর তো ওদেরকে না দিতে আইটিপি বলছে আছে, ওটা, আইটিপি আছে, ওদেরকে আইটিপি না দিতে আছে, বলছে। বাইরে গেছে, মানে ওদের তো প্লেটলেটটাই তো, ওটাই তো হ্যাঁ, ডিস্টার্ব, ওদেরকে তো না ওখান দিতে থেকে বলছে। আমি যে গ্রোথ ফ্যাক্টর পাবো সেগুলো তো ডিস্টার্বই হবে, তাই না? হ্যাঁ, ওগুলো ওগুলো না দিলেই ভালো, ওটা বলে দিয়েছে, দাঁড়াও এক সেকেন্ড দেখছি, বলে দিচ্ছি তোমাকে। এই দেখো এখানে বলে দিয়েছে, আর দেয়ার এনি স্পেসিফিক কন্ট্রাইন্ডিকেশন ফর দ্য ইউজ অফ পিআরপি নি ওয়ে, ঠিক আছে। যদি কোনো নিতে ইনফেকশন, স্কিন প্রবলেম থাকে তাহলে তো দেওয়া যাবে না, ঠিক আছে। হুম। Infection. Besides the well-known reason not to perform a knee injection in an active systemic infection, systemic infections also affect negatively the PRP performance functionalities. ঠিক আছে, তো প্লেটলেটস গুলো মডিফাইড হয়ে যায়, হাইপার রিঅ্যাক্টিভ হয়ে যায়, তাই জন্য ওটা না দিতে বলছে। ক্যান্সারেও না দিতে বলছে, কোনো ক্যান্সার থাকলে। ইনফ্লামেটরি ডিজিজ, the presence of local or systemic inflammatory disease, rheumatoid arthritis, Crohn's disease, or other autoimmune does not prevent possibility of injecting PRP in the knee. However, nature of these can lead to a plasma with high content of pro-inflammatory molecules that may lead to lower results. আর যদি ওই প্লাজমাটা দাও, নিতেও একটা ইনফ্লামেশন ক্যাসকেড হতে পারে, ঠিক আছে। তো বি কেয়ারফুল ডিউরিং রিউমাটয়েড আর্থ্রাইটিস, ক্রোনস ডিজিজ অর আদার অটোইমিউন ডিজিজেস, ঠিক আছে। ও, প্রবলেম সাচ আচ্ছা, অ্যাজ, আমি একটা ছোট কোশ্চেন করবো। হ্যাঁ এটা হচ্ছে বলো। যে এই যে আমরা তো অটোলোগাস ইউজ করছি, তো হ্যাঁ, সেক্ষেত্রে অন্য পেশেন্টের ক্ষেত্রে নিয়ে কি করা যায়? না, বাট অটোলোগাসই বলছে সবগুলো স্টাডিজ। আচ্ছা, ঠিক। এটা একটু বেশি এক্সট্রিম হয়ে যাবে আমার লাগছে। কখনো না, এগুলো উম, অডল আছে। আচ্ছা, স্টেম সেলের সঙ্গে অটোলোগাস পিআরপি কি, ছাড়া যেও না বাইরে, অনেক এটা খেলা হয়ে যাবে ওটা। না স্টেম না, এগুলো সেলের জাস্ট সঙ্গে ডিসকাশন কিছু আর কি। আছে? হ্যাঁ হ্যাঁ, না, স্টেম সেলের সঙ্গে, হ্যাঁ। স্টেম সেলের সঙ্গে পিআরপির কোনো স্টাডি? স্টেম সেল এখানে বলছে না ঠিক, কিন্তু স্টেম সেলের কোনো স্টাডি নেই যেটা কি বলছে কি স্টেম সেলের এখনো এক্স্যাক্টলি রেকমেন্ড করার মতন স্টাডি। ইজ দেয়ার এনি সাইনার্জি বিটুইন পিআরপি এন্ড সেল বেসড থেরাপি ফর নিউ এ? While current preclinical and clinical literature suggests some potential benefits of combining PRP and cell-based therapy, with the majority of studies focusing on culture expanded cells, মানে কালচারে করা হয়েছে, evidence is still lacking regarding the clear benefits of using these products in combination over using them on their own. Therefore, based on current evidence, the consensus group does not suggest combination of PRP and cell-based therapy over PRP or cell-based therapy alone for knee OA. গ্রেড বি এটা, ঠিক আছে, ভালো মানে বেশ হাই লেভেল এভিডেন্স, গ্রেড বি। আরেকটা জিনিস হচ্ছে, কম্পারিজন বিটুইন হাইলোরনিক অ্যাসিড এন্ড পিআরপি, কোনটা সুপিরিয়র? পিআরপি। মানে এটা একদম হ্যাঁ, হাই এটা গ্রেড কনফার্ম, হ্যাঁ এভিডেন্স। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কনফার্ম। হ্যাঁ, আচ্ছা। বাট আচ্ছা, আরেকটা কোশ্চেন পিআরপিতে ছিল যে আমরা কোনো, কিন্তু পিআরপিতে আমরা এক্সপেক্টেড আমাদের রেজাল্ট পেতে গেলে মিনিমাম আগে 2 to 3 উইকস ওয়েট করতে হবে। 1 মাস বলে দাও। 1 মাস। আর আমাদের রিপিট করতে পারি মিনিমাম কত কত উইকসের মধ্যে? 1 মাস, 3 উইকস এর পরে একবার রিপিট করতে পারো। 3 উইকসের পরে। এই রিপিটেশনের এই ব্যাপারটা কি প্রত্যেক ক্ষেত্রে একই? ধর কারো গ্রেড 2 আছে, কারো গ্রেড 3 আছে, এই ব্যাপারটা সেটা কি গ্রেডিং এর উপর ডিপেন্ড করছে? মানে আমি এসিআই এর কথা বলছি, গ্রেডিং বা এর সুপার স্মার্ট। বেটার হবে, দেখো ওটা অত, ওটা ওই পেপারটা আমি দেখিনি, কিন্তু মানে রিপিটেশনের কি বলছে এক্স্যাক্টলি। কিন্তু কিছু কিছু পেপারস আছে আবার, মানে এটারও পেপারস গুলো তুমি যদি ঘাটো তাহলে সিঙ্গেল ডোজ কিছু কিছু জায়গায় ভালো বলছে, কিছু কিছু জায়গায় বলছে সিঙ্গেল ডোজ আর ডাবল ডোজ এক, কিছু কিছু স্টাডিতে বলছে ডাবল ডোজ বেটার, ট্রিপল ডোজ বেটার, ঠিক আছে। মানে ক্লিয়ার কাট কোনো আমার মানে একটা এখনো পার্সোনাল, কনসেনসাস নেই। হ্যাঁ আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে খুব আমরা মোটামুটি খুব তাড়াতাড়ির মধ্যে একটা পেশেন্ট ছিল, ওই বাইক থেকে পড়ে গেছিল, ওই পেশেন্টটা হ্যাঁ ঠাকুর বানায় আর কি। হ্যাঁ অরিন্দম দিয়েছে, আমি আর অরিন্দম মিলে। তো ওর হ্যাঁ একটা সুপার স্পাইরাটাসে পার্সিয়াল টিয়ার ছিল। তো পেশেন্টটাকে হ্যাঁ সিঙ্গেলি আমি দিয়েছিলাম, একবারই দিয়েছিলাম। হ্যাঁ। হ্যাঁ, তো পেশেন্টটা কিন্তু ভালো আছে, মানে ও নর্মাল কাজকর্ম করছে। তাহলে যদি তো একটা পিআরপি তে 1 মাস ওয়েট করো, যদি ওটার ও ঠিক হয়ে থাকে তাহলে কেন আরেকটা দেবে? ওয়েট করো একটুখানি, ওয়েট অ্যান্ড ওয়াচ করো। 3 উইকসে যদি বলছে যে হ্যাঁ ব্যথা কমে গেছে অনেকটা, আর দিও না তাহলে এখন। আবার যখন হুম, সিমটমস আসবে তখন দিও, দিতেই হবে যে অমনি কিছু না। এটা কেস আচ্ছা টু কেস ভ্যারি করবে, একটা সাথে কি দাও। লিগনোকে অ্যাড করলে কোনো অসুবিধা হতে পারে? অসুবিধা হবে। আচ্ছা, ওটা কি কোনো কারণ বলেছে? তো ওটা বলেছে কেন কি, ইনভিট্রো স্টাডিজ বলে দিয়েছে প্লেটলেট গুলোকে নষ্ট করে দেয় লোকাল অ্যানেস্থেটিক।
টক্সিন আছে ওটা, লোকাল অ্যানেস্থেটিক। এমনিতেও দেখো লোকাল অ্যানেস্থেটিক ইজ আমার টক্সিক টু নি জয়েন্টস, কন্ড্রোসাইট অলসো। যেদিন যেদিন পড়াশোনা কত জরুরি, মানে দেখ পড়াশোনা না করলেই ভুলভালই হবে, সবকিছু একসঙ্গে মিশিয়ে আর খিচুড়ি দিচ্ছে। কর্টিকোস্টেরয়েড ইজ অলসো টক্সিক টু কন্ড্রোসাইট, এগুলো স্টাডি বেরিয়ে গেছে এখন, ঠিক আছে। আমি সেটা জানি জানি। হুম। আচ্ছা, তার মানে আরেকটা জিনিস হচ্ছে কোনো যে কোনো হাঁটুতালি স্টেরয়েড দেওয়া যাবে না? না যায় বুদ্ধিমানের কাজ। আমাদের বুদ্ধিমানের কাজ মানে এটা হচ্ছে তোমার মানে দেবেটা যে কি? এবার ডিপেন্ড করবে, ধরো একজন রিক্সাওয়ালা এসছে, ওকে তুমি পিআরপি ওই করতে পারবে, ওর কালকেই কাজে যেতে হবে, ওকে দেবে, ওকে বলে দেবে যে এটা তো পুরো ভালো হবে না। এবার যদি একটু ঠিকঠাক পেশেন্ট আসে, ঠিক আছে, ওকে বলবে না আপনার তো কর্টিকোস্টেরয়েড নিয়ে। আমি একটা পেশেন্টকে বলেছিলাম যে কেনাকটেক্সা, ও তো নিল না পেশেন্ট। এখন পেশেন্ট পড়াশোনা করে আসে, নেবে না ওরা, ওটিও করাবে না, ওইও করাবে অরিন্দম না, দা, মানে কিছু ইনজেকশন, ওই কেউ কেউ অরিন্দম দা পেশেন্ট তোমার, আসবে কি, কেউ কেউ পেশেন্ট আসবে যারা ওটিও করাবে না, ইনজেকশনও নেবে না, ওদেরকে পুরো তখন তোমাকে এক্সারসাইজের উপরেই ইউজ করতে হবে, কোনো ইনজেকশন নেবে না ওরা। আছে এমনি পেশেন্ট। না, পিআরপি নেবে না বলে দিচ্ছে। পিআরপি নেবে না, আমি এখনো পিআরপি তো অপশনটা আমি এখনো ডিসকাস এই করিনি, ঠিক অপশনগুলো আছে, খুলতে কিন্তু হবে তোকে। ইনজেকশন আর ওটি আমি কিছুই যেমন করাবে না। আমি যেমন দুটো জিনিস বলি, টেনিস এলবোতে মানে হুম। অ্যাবসলিউটলি নট স্টেরয়েড ইনজেকশন, অ্যাবসলিউটলি নট। মানে অ্যাবসলিউট টেনিস এলবোতে একটা দুটো পেপার আমি দেখছিলাম, পুরোটা আমি দেখিনি খুব ডিপলি। পিআরপি একটা এটা মনে পড়লো এখন, টেনিস এলবোতে সিঙ্গেল ডোজ অফ পিআরপি ওয়ার্কস এক্সিলেন্টলি, ওখানে ডুয়াল ডোজ লাগে না ওখানে। এটা স্টাডি পুরো তোমার ওই বেরিয়ে গেছে, মানে সিঙ্গেল ডোজ অফ পিআরপি ইন টেনিস এলবো ইজ জাস্ট ওয়ার্কস ফাইন, ওখানে ডাবল ডোজও লাগে না, এটা পুরো ক্লিয়ার কাট স্টাডিজ বেরিয়ে গেছে। আমি যখন এক দুটো কথা বলি, টেনিস এলবোতে পিআরপি দেওয়ার পর পেন হয়, ওই জন্য এখন একটা সফট টিস্যু হাইলুরোনিক অ্যাসিড বেরিয়েছে, সফট টিস্যু স্পেসিফিক হাইলুরোনিক অ্যাসিড, ডবল ডোজ দিতে হুম। হয়। হুম। এটা এক্সেলেন্ট ওয়ার্ক করে, মানে এই এর মতোই, ঠিক আছে, যেটা রোল আছে টিস্যু হিলিং এ। মানে আমাদের ইন্ডিয়াতে হুম। এখনো আসেনি, চলে আসবে। মানে হাইলুরোনিক ওকে। অ্যাসিড, সফট টিস্যু হাইলুরোনিক অ্যাসিড একটা বেরিয়েছে, বাজারে যেটা আছে না নেই? আমাদের ইন্ডিয়াতে এখনো আসেনি। আমি অন্য অন্য জায়গায় চালু হয়ে গেছে। আমি আমার একজন বন্ধু আছে ইউএসএ তে, ওর সঙ্গে কথা বলছিলাম, ও চলে আসবে নিশ্চয়ই ইন্ডিয়াতে। ওরা হুম। ইউএসএ তে ওটা ইউজ করছে। তোর ওই দুটো ডোজ 2 উইক অ্যাপার্টে। আর হচ্ছে তোর ওই তার সঙ্গে সঙ্গে ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং, এছাড়া আর কিচ্ছু নয়, ওরা বলছে এক্সেন্ট্রিক অসাধারণ। স্ট্রেন্থেনিং তো আমিও দিই ওটা, এক্সেন্ট্রিক স্ট্রেন্থেনিং। কেমন কেমন করে দেখা দেখা কেমন করে করা ইসেন্ট্রিক আমি ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং? আচ্ছা, আমি আমার ভিডিওটা দিচ্ছি, হ্যাঁ। হ্যালো। আমার ভিডিওটা দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে বুঝতে পারলে আসছি আমি। আমার ভিডিওটা দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ। যাচ্ছে যাচ্ছে হুম। যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দেখ আবার আমার যাচ্ছে। আমাকে আমাকে যেটা বললো ইসেন্ট্রিক স্ট্রেংথেনিং বলতে, হাতটা সোজা থাকবে, মানে কোন একটা জলের কোথায় দেখা বোতল, যাচ্ছে না? এই যে, ঠিক আছে, হুম। হুম। জলের বোতলটা থাকবে, টেবিলের উপরে জলের বোতলটা রাখা থাকবে, হাতটা হুম। হুম। রিস্টটা ডরসিফ্লেক্স থাকবে, সেই হুম। অবস্থায় জলের বোতলটা ধরা আছে, হুম। দিয়ে সেটা আস্তে আস্তে করে ড্রপ হবে, দ্যাট ইজ ইসেন্ট্রিক স্ট্রেচিং। হ্যাঁ, এক্সেন্ট্রিক স্ট্রেন্থেনিং এমনিও এটা করতে আছে, পারো, কিংবা তুলে নিলে ঝট করে দিয়ে নামানোটা আস্তে 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 এসেন্ট্রিক। আস্তে। কন্ট্রোল ভাবে। এটা হ্যাঁ, এক্সেন্ট্রিক কন্ট্রোল। স্ট্রেন্থেনিং আমি যতগুলো তোমার টেন্ডিনোপ্যাথি হয় সবগুলোতেই আমি কিছু না কিছু এক্সেন্ট্রিক স্ট্রেন্থেনিং ওদের মোশনের উপর দিয়ে দিই, ঠিক আছে। তো মানে ওটা ইসেন্ট্রিক হচ্ছে মানে স্ট্রেংথেনিং আর তোর আমি এমনি করে বলি, এটা করে এখানে একটু লোড দেবে, আমি বোতল বলি না, তারপর আস্তে আস্তে 1 2 3 4 5 6 7 8 9 না, 10 কিন্তু এটা কি করে ইসেন্ট্রিক হয়ে গেল? 13 14 15 এটা তো 16 অন্য এটা হয়ে গেল ভাই। 17। এটা হলো না, কেন? এটা হলো না। না, কেন হলো না? তোকে লোডটা দিয়ে রাখতে হবে, লোডটা না দিলে হ্যাঁ, থাকলে এইটা দিয়ে লোড, মাসে। এই হাতটা দিয়ে লোড দিচ্ছি, এই হাতটা তাহলে এটা দিয়ে উল্টো দিকে দে, কন্ট্রাক্ট। লোডটা উল্টো দিকে দে, কেন উল্টো দিকে কেন লোডটা দেবো? উল্টো দিকে। হ্যাঁ, মানে কেন দেবো? এক্সটেনশনটা নিচেই পড়ছে তো, নিচেই পড়ছে তো। হ্যাঁ, তুই তো ফ্যাসিলিটেট করে দিচ্ছিস এটাতে এক্সটেনশন গুলোকে। এক্সটেনশনকে ফ্যাসিলিটেট কোথায় দিচ্ছি? হ্যাঁ, না, ঠিক এক্সটেনশন আছে, তো ঠিক আছে, এইটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিকই ঠিক আছে, আছে, ঠিক আছে, বলছি তো হয়েছে আমি, হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক কিন্তু আছে। ভাই একটা কথা বল, তোর এই লোডটা কিন্তু সবসময় একই থাকছে না, এটা ডিফার করছে। হ্যাঁ, মানে যেটা ডিফার বোতল করছে টোতল কোনো হলো ফিক্সড হবে। বোতলটা হ্যাঁ, হলে ঠিক, বোতলের কেন ধর তুই একটা বোতলটা হলে ধর অ্যাঙ্গেল তো 100 চেঞ্জ ml হচ্ছে, 100 না না না, শোনো 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 শোনো, বোতলটা হলে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হচ্ছে, লোড চেঞ্জ হচ্ছে, এইটা থাকলে তুমি যদি ফিল করো তাহলে লোডটা ঠিক রাখতে পারবে। এটা আই থিঙ্ক এটা করলে লোডটা তুমি হ্যাঁ, হাতের এখানে প্রেস করে একটা বুঝতে পারবে লোডটা ঠিক। বোতলের অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, তাই জন্য ওটা ঠিক সবসময় এক ঠিক লোড ঠিক দিচ্ছে ভাই, না। এটা অরিন্দম ভাই তো ঠিকই বলেছে, এক্স্যাক্টলি ঠিক ঠিক। অরিন্দম দা, এটা আমাদের কিছু একটুখানি হ্যাঁ, এটা গন্ডগোল হচ্ছে, তাই না? অ্যাঙ্গেলটার উপর কিন্তু লোডের এটা ডিপেন্ড করছে। হ্যাঁ, তো তুই প্রথম প্রথম অল্প লোড দিয়ে দে না, মানে প্রথম প্রথম অল্প ও যদি না, বলছে ধরা অরিন্দম যাক কথাটা এটা হচ্ছে যে আমাদের
আমাদের যেটা বলছি যে লোড যেহেতু যখনই তুমি প্রেসারটা একই রাখতে হবে, হ্যাঁ। তখন কিন্তু তোমার আমাদের এইটা হবে না। ইসেন্ট্রিক করার জন্য তো মেশিন দিয়ে করতে হয়। হ্যালো। না না, এসেন্ট্রিক কেন মেশিন দিয়ে করতে? মেশিন ছাড়াও হয়। হ্যাঁ মেশিন যাচ্ছি। ছাড়াও হয়। এই আমি একটু যাচ্ছি, তোমরা কথা বলো, আমি আসছি এখন, একটা দেখতে আচ্ছা হবে ঠিক আছে, বুঝলে। আমি এখানে ছোট করে দুটো জিনিস বলে দিই, তুই ভিডিওটা অফ কর, আমি দুটো জিনিস একটু বলে দিই। আমি ছোট জিনিস দুটো জিনিস একটু বলে দিই, আমি স্ক্রিন শেয়ারটা করে দিচ্ছি। সৌমদীপ আছিস? আছি আছি। আচ্ছা আমি ছোট করে দুটো জিনিস বলে দিই এখানে। আহ, ওই তোমাকে দেখতে পাচ্ছি না তো। না আমাকে দেখতে স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? স্ক্রিনটা হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি আমার পাচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ল্যাপটপে? আবার উড়ে গেল। এই তো শেয়ার করেছি যে, এক সেকেন্ড দাঁড়া। তার থেকে অনিন্দের ছবি। হ্যাঁ এটা অনিন্দের ছবিতেই আছে, আমার স্ক্রিনটা থেকে শেয়ার করা যাচ্ছে না কেন? হুম, হোস্টটা অনিন্দদা আছে না, মনে হয় অনিন্দদা ছাড়া কেউ শেয়ার করতে পারবে না। ও আচ্ছা 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 আচ্ছা। বুঝলে? তুমি কোনটা বলবে, হাইপোথাইরয়েডিজম? হ্যাঁ না, আমি হাইপো হাইপার দুটোই বলে দিতাম, দেখ ছোট ছোট করে বলে দিচ্ছি দুটো জিনিস এখানে। আমি আমি লেখাটা তো লিখেছিলাম, মানে এটা তো প্রতিদিনের ইয়েতে লাগে। আমি ছোট ছোট করে দুটো তিনটে জিনিস বলে দিই। ফার্স্ট কোশ্চেন প্রায় আসে যে একটা পেশেন্ট এসে বললো, ডাক্তারবাবু কখন আমি থাইরয়েড করাবো টেস্ট, খালি পেটে না ভর্তি পেটে? ঠিক আছে, হুম। একটা কোশ্চেন আছে, এটার উত্তর হচ্ছে যে যখন ফার্স্ট টেস্ট করাবো, যখন ডায়াগনোসিস নেই, তখন অবশ্যই খালি পেটেই করাতে হবে। ঠিক আছে, হয়েছে, এটা এক নম্বর। যদি খাচ্ছে কোনো ওষুধ, তখন খেতে খেতে ওষুধ স্কিপ না করেই সে টেস্ট করাবে। ঠিক আছে, ওষুধ স্কিপ না করেই করাবে, এবং ওষুধ খাওয়ার প্রেফারেবলি 1-1.5 ঘন্টা পরে টেস্ট করাবে। আচ্ছা এবারে কি টেস্ট করাবো? সাধারণত স্ক্রিনিং, যদি তুই হাইপোথাইরয়েড সাসপেক্ট করিস শুধু টিএসএইচ, আর যদি হাইপার সাসপেক্ট করিস টিএসএইচ এর সঙ্গে T4 T3 করতে দিয়ে দেওয়া। তা আমার মনে হয় আহ প্রথমে, যেহেতু আমাদের ইন্ডিয়া ইকোনমিক্যাল জায়গা, শুরুতে শুধু টিএসএইচ করালি। যদি ইয়ে দেখিস, বেশি দেখিস মানে হাইপো, তাহলে T4, শুধু FT4 করালেই হয়, T3 না করালেও চলবে। কিন্তু যদি হাইপার হয়, মানে টিএসএইচ কম দেখছিস, ঠিক আছে, তখন T3 আর FT4 দুটোই করাতে হবে, T3টাও করাতে হবে। এই কোশ্চেনটার আনসার জানা দরকার। আচ্ছা এরপরে আরো দু তিনটে জিনিস। ধর একটা পেশেন্টের টিএসএইচ এলো 9, FT4 এসছে 0.2, ঠিক আছে তো, আর FT3 0.1, তাহলে তো ক্লিয়ার কাট প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, তার ট্রিটমেন্ট লাগবে। ঠিক আছে, শোনা যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে, বলো। আচ্ছা ধর একটা পেশেন্টের টিএসএইচ এসছে 8.5, FT4 এসছে 1.25, FT3ও এসছে নর্মাল, সেটা কিন্তু সাবক্লিনিক্যাল হাইপোর দিকে যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি এই লাইনটা খুব, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রতিদিনকার প্র্যাকটিসে এই ধরনের জিনিস সবাই পায়। ঠিক আছে, আমি এটা একটু বলে দিই। সাবক্লিনিক্যাল হাইপো হলে কি করবি? সাবক্লিনিক্যাল হাইপো হলে আমরা দেখবো হচ্ছে টিএসএইচ কত আছে। যদি টিএসএইচ 10-এর বেশি থাকে, ঠিক আছে, তাহলে সমস্ত পেশেন্টকে কিন্তু ট্রিট করতে হবে, সমস্ত পেশেন্টকে। আর যে টিএসএইচ আছে হচ্ছে 7 থেকে 9.9 এর মধ্যে, ঠিক আছে, তাহলে কি করবি না, যদি পেশেন্টের এজ 70-এর কম হয়, তাহলে সবাইকে ট্রিট করা। আর যদি পেশেন্টের এজ 70-এর বেশি হয়, তাহলে শুধু সিলেক্টেড পেশেন্টকে ট্রিট করতে হবে। ঠিক আছে, সিলেক্টেড পেশেন্ট কি সেটা আমি আসছি। আচ্ছা আবার ধর টিএসএইচ এলো 5 to 6.9, মানে লোয়ার রেঞ্জের দিকে একটু বেশি, সেক্ষেত্রে এজ যদি মধ্যে 70 হয়, কাউকে ট্রিটমেন্টের দরকার নেই। যদি লেস দেন 70 হয়, সেক্ষেত্রে আমরা দুটো পার্টে ভাগ করব। আমরা একটা অ্যান্টিটিপিও অ্যান্টিবডি করাবো, যদি পজিটিভ থাকে ট্রিট করব। আচ্ছা গয়টার আছে কিনা দেখবো, ট্রিট করবো গয়টার থাকলে। ক্রনিক কিডনি ডিজিজ যদি থাকে অবশ্যই ট্রিট করব। হাই কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, টাইপ 2 ডায়াবেটিক ডিসলিপিডিমিয়া, ট্রিট করব। এটা হচ্ছে হাইপোথাইরয়েড ট্রিট, মানে ওই সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডের ট্রিটমেন্টের প্রোটোকল। তাহলে হাইপোথাইরয়েড দুটোই বলে দিলাম। আচ্ছা এরপরে হাইপোথাইরয়েড ট্রিট করে দিয়েছিস, কদিন ছাড়া ছাড়া তুই মোটামুটি রিপিট করাবি। কি রিপিট করাবি না, শুধু টিএসএইচ করালে হবে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে, টি4 ফিফোর দরকার নেই সাধারণত। প্রথম দিকে 3 মান্থস পরে করাতে বলে, যদি পরপর দুটো ভ্যালু নর্মাল হয়ে যায়, তাহলে 6 মান্থস পরে করালেও চলে। ঠিক আছে, প্রথম দিকে 3 মান্থস ছাড়া ছাড়াই করাবি টিএসএইচ, তারপরে যদি দেখিস নর্মাল হয়ে গেছে 6 মান্থস ছাড়া ছাড়াই করাতে হবে। এটা হচ্ছে হাইপোর গাইডলাইন। আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টটার
120-25 উপরে টিএসএইচ, TSH লিভোথাইরক্সিন খাচ্ছে। হ্যাঁ, লিভোথাইরক্সিন খাচ্ছে, তাও তার টিএসএইচ কন্ট্রোল হচ্ছে না। ঠিক আছে, এরকম একটা দুটো কেস আছে। তো এই ক্ষেত্রে সব থেকে কমন যে তিনটে জিনিস, সেটা হচ্ছে 1 নম্বর, পেশেন্টটা থাইরয়েডের ওষুধ কখন খাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা পাকামো পেশেন্টরা করে, থাইরয়েডের ওষুধ খেলো, তারপরে চা খেয়ে নিল, খাবার খেয়ে নিল। আর থাইরয়েডের ওষুধ 350 দিনের, 365 দিনের মধ্যে বলছে 70% পেশেন্ট 250 দিন খায়, বাকি দিনগুলো খাই না, ভুলে যায়। তাহলে ওইটা নিশ্চিত করা যে থাইরয়েড ওষুধ রোজ খাওয়া। পেশেন্ট এসে মিথ্যে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে, এটা 1 নম্বর ভুল। 2 হচ্ছে রো- আহ, খাবার, থাইরয়েড ওষুধ খাওয়ার পরে মিনিমাম 1 আওয়ার কিচ্ছু খাওয়া চলবে না, জল ছাড়া, কিচ্ছু না, চাটাও না। এটা একদম ক্যাটেগরিক্যালি বলে দাও, অন্য কোনো খাবার খাবে না। ঠিক আছে। আর কিছু কিছু ওষুধও আছে যেগুলো তোর থাইরয়েডের খাবার ওষুধের সঙ্গে সঙ্গে মানে অ্যাবজর্পশনকে হ্যাম্পার করে। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে পিপিআই, গ্যাসের ওষুধ। থাইরয়েডের ওষুধ দিলে গ্যাসের ওষুধ দেওয়া যায় না, দিলে 4 ঘন্টা ছাড়া দিতে হবে মিনিমাম, কারণ থাইরয়েডের অ্যাবজর্পশনের জন্য অ্যাসিডিক পিএইচ লাগে। তাহলে পিপিআই দিলে 4 ঘন্টা আগে নয়। আচ্ছা, 2 হচ্ছে ক্যালসিয়াম, সব ধরনের ক্যালসিয়াম। থাইরয়েড ওষুধ দিলে না দেওয়াই ভালো, যদি দিতে হয় 4 ঘন্টা পরে। আয়রন না দেওয়াই ভালো, যদি দিতে হয় 4 ঘন্টা পরে। এগুলো খুব কমনলি কিন্তু দিতে হয়, আয়রন, ক্যালসিয়াম, পিপিআই, এগুলো মনে রাখবি, না দেওয়াই ভালো। আর খাবারের মধ্যে দুধ 4 ঘন্টা পরে, অ্যান্টাসিড 4 ঘন্টা পরে, পেপায়া, পেঁপেটাও মনে রাখবি 4 ঘন্টা, ওই না দেওয়াই ভালো খাবারের সঙ্গে। আচ্ছা, বিটা ব্লকার আর টিসিএ 4 ঘন্টা পরে। বিটা ব্লকার আমরা সাধারণত সকালে দিই, ওটাও 4 ঘন্টা পরে থাইরয়েড ওষুধ খেলে। এটা কিন্তু মনে রাখবি, এটা খুব কমনলি মিস্টেক হয়। আর এতেও যদি ঠিক না হয়, তখন ম্যাল অবজর্পশন আছে, সেটা তোর দেখার দরকার নেই, তুই রেফার করে দিবি এন্ডোক্রিনের কাছে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে খুব ইন্টারেস্টিং দুটো তিনটে সিচুয়েশন বলছি। ধর একটা পেশেন্টের টিএসএইচ এলো হচ্ছে আম, কম, কম এলো 0.02, T3 T4ও কম এলো, টিএসএইচও কম এসছে, T3 T4ও কম এসছে। এরকম যদি দেখিস, তার মানে সেটা জানবি সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ঠিক আছে, তার মানে সেকেন্ডারি মানে পিটুইটারি থেকে ওই ইয়ে বেরোচ্ছে না, আহ, কি বেরোচ্ছে ওখান থেকে, পিটুইটারি থেকে TSH টিএসএইচ বেরোচ্ছে না। হ্যাঁ, মানে পিটুইটারি কোনো গন্ডগোল। ঠিক আছে, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে রাখবি, যদি টিএসএইচ এর সঙ্গে T3 T4 কম আসে, তার মানে সেটা সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম, মানে পিটুইটারির গন্ডগোল, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এটা গেল। এরপরে ধর আরেকটা সিচুয়েশন, যে একটা পেশেন্টের না, সেকেন্ডারি হাইপো টিএস, কেন বলছো? সেকেন্ডারি হাইপার আরে বলো। না না, T3 T4 কম এসছে তো। আর TSH ও কম বললে তো। হ্যাঁ, কারণ টিএসএইচ কম এসছে, ওই নেগেটিভ লুপটাই নষ্ট হয়ে গেছে ওর। বুঝতে পারছিস, পিটুইটারি টিএসএইচ তৈরিই করছে না। আচ্ছা। বোঝাতে পেরেছি? বেশিরভাগ এগুলো প্রাইমারি কথার মানে প্যাথোলজিটা থাইরয়েড গ্ল্যান্ডে আছে, কিন্তু তার নেগেটিভ ফিডব্যাকটা ঠিক আছে। ওই জন্য কি হচ্ছে, T3 T4 বেশি কম হয়ে গেলে টিএসএইচ বেড়ে যাচ্ছে, আবার উল্টোটা হচ্ছে। বোঝাতে পেরেছি? কিন্তু এই ক্ষেত্রে নেগেটিভ হ্যাঁ। ফিডব্যাকটা নষ্ট হুম। হয়ে গেছে, মানে উপরটা থেকে টিএসএইচ বেরোচ্ছে না, ওই জন্য T3 T4ও বেরোচ্ছে না, এটা সেকেন্ডারি। আচ্ছা, আর দুটো জিনিস এখানে খুব কমনলি বলে দিই। একটা পেশেন্টের টিএসএইচ করালি এলো হচ্ছে 0.01, ঠিক আছে, T3 T4 করালি নর্মাল এসছে, ঠিক আছে, নর্মাল এসছে। তো তুই কি করবি তখন? এটাও খুব কমনলি হয়, টিএসএইচ কম এসছে কিন্তু T3 T4 করালি, দুটোই করালি, FT3 FT4 নর্মাল এসছে। এটাকে বলা হয় সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম, বা বেশি এসছে একটু আর কি, হ্যাঁ, বা নর্মাল এসছে আর কি, টিএসএইচ এই কম এসছে। এই এই যে ভিউটা, এটা তো তোমার মানে ওষুধ খাওয়ার মধ্যে অনেকের আছে দেখেছি। না, তুমি হ্যাঁ, ওষুধ টিএসএইচ রিপিট খাওয়ার করতে মধ্যে দিলে, খুব বা সুন্দর, সে হয়তো সেক্ষেত্রে তোকে হাইপোথাইরয়েডিজম, ঠিক? তখন ধরো সেটা হাইপোথাইরয়েডিজম। হ্যাঁ, বলো হুম, বলো। দিয়ে ওষুধ খেয়ে তার টিএসএইচ কমে গেছে। এটাকে বলা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ওই তোর বলা হচ্ছে কি ফ্যাক্টরিটা, মানে ওই ড্রাগ ইনডিউসড হাইপো, ড্রাগ ইনডিউসড হাইপারথাইরয়েডিজম। হাইপার। সেক্ষেত্রে হ্যাঁ, ড্রাগ ইনডিউসড হাইপার, মানে সেক্ষেত্রে তোকে ওষুধের ডোজ কমাতে হবে। ঠিক আছে, আচ্ছা। হুম। এটাকে বলে থাইরোটক্সিকোসিস ফ্যাক্টরিটা, খুব কমনলি। এবারে আচ্ছা। ধর সে ওষুধ খায় না, ঠিক আছে, দিয়ে দেখলি তার হুম। টিএসএইচ এসছে একটু কমের দিকে, ঠিক আছে, কিন্তু T3 T4 নর্মাল, ঠিক আছে, আচ্ছা। হুম, হুম। এটাকে বলবি হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। এই সমস্ত ক্ষেত্রে কোনো ওষুধ না, কোনো ওষুধ না, তাকে রিপিট করতে বলবি 3 থেকে 6 সপ্তাহ পরে। ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, আবার একটা সিচুয়েশন হলো, ধর একটা পেশেন্টের টিএসএইচ কম এলো, ঠিক আছে, হুম T3 T4 বেশি এলো, FT3 FT4, তাহলে কি আমি হুম তাকে ট্রিট করে দেবো? এই জায়গাটা শোন মন দিয়ে। তার মানে তোর দাঁড়াচ্ছে হাইপার থাইরয়েডিজম, টিএসএইচ কম, হুম T3 T4, তার মানে প্রাইমারি হাইপার থাইরয়েডিজম এসছে। এখানে উত্তরটা খুব হুম ইম্পর্টেন্ট। এই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের হাত না দেওয়াই ভালো, যদি ওষুধ শুরু না করাই ভালো। দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, যে অ্যান্টি থাইরয়েড ড্রাগ মানে হচ্ছে ওই মেথিমাজোল, কার্মিমাজোল বা প্রোপাইল থায়োরাসিল ইজ অনলি হুম ইন্ডিকেটেড ফর, অনলি ইন্ডিকেটেড ফর গ্রেভস ডিজিজ, অটো ইমিউন হাইপারথাইরয়েডিজম, অনলি হুম ইন্ডিকেটেড ফর গ্রেভস ডিজিজ। অন্য কোনো হাইপারথাইরয়েডিজমে কিন্তু এগুলো ইন্ডিকেটেড নয়। এটা অনেক হুম লোক ভুল করে, অনেক লোক ভুল করে, দেখবি তুই টিএসএইচ কম এসছে, T3 T4 বেশি, দুম করে দিয়ে দিল। আচ্ছা, তার মানে তাহলে তোকে নিশ্চিত হতে হবে যে এটা গ্রেভস। গ্রেভস না হলে তুই দিতে পারবি না, তাহলে নিশ্চিত হবি কি করে? হুম নিশ্চিত হওয়ার জন্য তোকে একটি টেস্ট করাতে হবে, টিএসএইচ আর অ্যান্টিবডি, টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি বা হুম টিআরএবি বলে। ওইটা যদি পজিটিভ পাস, হুম তাহলে এটা গ্রেভস এর চান্স বেশি থাকবে। আর যদি এটা ছাড়া গ্রেভস এর সাইন পাস, মানে গ্রেভস অরবাইটোপ্যাথি, গ্রেভস হুম ডার্মোপ্যাথি, হ্যাঁ, মিক্সিডিমা, মিক্সিডিমা হাইপোতেও হয়, হাইপারেও হয়। আর হচ্ছে গ্রেভস হুম অ্যাক্রোপ্যাথি, আঙুলগুলো ফুলে যাওয়া আর কি। হুম এই তিনটে যদি হুম পাস, তাহলে ওটা গ্রেভস হয়ে গেল। অথবা টিএসএইচ আর রিসেপ্টর অ্যান্টিবডি, টিএসএইচ আর রিসেপ্টর হুম অ্যান্টিবডি ছাড়া কখনোই ওষুধ দিবি না, যদি দিতেই হয়, ঠিক আছে। হুম কারণ হচ্ছে কি, একটা খুব ইন্টারেস্টিং এন্টিটি আছে, সেটাকে বলা হচ্ছে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, যেটা ভাইরাল ইনফেকশনের ফলে আহ, তোর যেটা তোর থাইরয়েড গ্ল্যান্ড আছে আর কি, হ্যাঁ, সেটা একটু বেশি হুম করে রিলিজ করে আর কি। সেই সমস্ত ক্ষেত্রে দিয়ে দিলে ডেট্রিমেন্টাল এফেক্ট হবে। ওই জন্যই দু তিনটে হুম জিনিস, যে কোনো পেশেন্ট হাইপার থাইরয়েডিজম যখনই সাসপেক্ট হচ্ছে, ভালো করে গ্ল্যান্ডটাকে প্যালপেট করা, সন্দেহ হলে একটা ইউএসজি করানো থাইরয়েডের, ঠিক আছে, হুম আর টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি দেখা, তারপরে কার্বিমাজল বা শুরু করা। কার্বিমাজল নিজে হাত দিস না, হাইপার থাইরয়েডিজমের পেশেন্ট চট করে দিস না, ঠিক আছে, মানে কি বলে, আম, ওষুধ খাওয়াস না আর কি। আর যদি ওষুধ খাওয়াতেই মানে হয়, ধরো ওই গ্রেভস কার্ডিও এলো না, গ্রেভস পেলে গ্রেভস খাওয়াতে এলো পারিস না, হ্যাঁ, তখন তুই কিন্তু ওষুধ একদমই দিবি না, ওয়েট করবি, বেশিরভাগ কিন্তু ক্ষেত্রেই। ধরো সিমটমস আছে, প্যালপিটেশন গ্রেভস হচ্ছে। এলো না, হ্যাঁ, গ্রেভস এলো না যদি সিমটমস থাকে, তাহলে দিতে পারিস, মানে গ্রেভস ছাড়া অন্য জায়গাতে তুই দিতে পারিস, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই তোকে বাকি টেস্ট গুলো করে নিতে হবে। মানে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি নেগেটিভ এসছে ধর, ঠিক আছে, হুম মানে গ্রেভস চান্স হুম কম, কারণ ওটার তোর সেন্সিটিভিটি স্পেসিফিসিটি ইজ ভেরি হাই, মানে 90 to হুম হুম 95% হুম পেশেন্টেজ পজিটিভ থাকে। আচ্ছা, হুম গ্রেভস এর সাইন সিমটমসও পেলি না, টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডিও নেগেটিভ পেলি, এই সমস্ত ক্ষেত্রে হুম কিন্তু ডিসিশন নেওয়ার আগে তোকে আরো কিছু টেস্ট করে নিতে হবে। একটা হচ্ছে তোর থাইরয়েড স্ক্যান, টেকনিসিয়াম স্ক্যান, যেটা হুম, ডিফিউজ ডিফিউজ আপটেক হ্যাঁ আছে হ্যাঁ, কিনা দেখে নেও। যদি ডিফিউজ হুম আপটেক থাকে তাহলে গ্রেভস হয়ে গেল, না হলে কিন্তু গ্রেভস নয়। সে আর একটা ইউএসজি হুম করে নেওয়া, ওই টক্সিক মাল্টিনিউক্লিয়ার গয়টার ফাইটার গুলো হয় না, হুম 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 ওগুলো আছে কিনা দেখিয়ে নেওয়া, ওগুলোর জন্য একটু ইউএসজি করা। আর ইউএসজি করে যদি সেরকম মনে হয় 2 সেন্টিমিটারের বেশি নডিউলের সাইজ হয়, তার সেখান থেকে এফএনএসি করিয়ে নেওয়া। এগুলো হচ্ছে আচ্ছা গাইডলাইন। আমার মনে হয় এই ধরনের কেস পেলে অবশ্যই রেফার করে দিবি, মানে যদি টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি নেগেটিভ আসছে, কিন্তু T3 T4 আর টিএসএইচ মানে সিকোয়েন্সিয়ালি হাই, মানে দুবার করিয়েছিস 6 সপ্তাহ ছাড়া, তার সঙ্গে সঙ্গে হুম সিমটোমেটিক, তোর হাতে রেখা ওটা উচিত নয়, ওটাকে রেফার করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই জায়গাটায় বহু লোক ঘেটে যায়, মানে তো হুম ডাক্তাররা তো হুম ঘাটেই, এমডি মেডিসিনের লোকরাও ঘেটে যায়, তুই দেখবি ফালতু ফালতু লোকটাকে কার্বিমাজল খাওয়াচ্ছে, দিয়ে ওর ক্ষতি করে দিচ্ছে। তুই যেটা করতে পারিস হুম সেটা হচ্ছে একটা বিটা ব্লকার দিস। তুই যখন দেখছিস না, প্রোপাই হুম তো কার্বিমাজল না দিয়ে একটা বিটা ব্লকার 20 মিলিগ্রাম টিডিএস করে দিয়ে রাখ, দিয়ে রেফার করে দে, আচ্ছা আচ্ছা না হলে খিস্তি খাবি। হুম এটা মানে ভুল হয়ে যাবে আর কি, এটা আমার বলার ছিল। হুম এবারে বাকিটা আমার মনে হয় আর আর আরেকটা জিনিসও বলে দিই, এটাও শুরু করেছি যখন, আমাদের এই প্র্যাকটিসে তুই বহু কেস এরকম পাবি, যেটা হচ্ছে যে আয়াট্রোজেনিক বা এক্সোজেনাস কুসিং, মানে কুসিং ওয়েড ফিচার থাকবে, ফেস থাকবে কুসিং ওয়েডের, প্লিথোরা থাকবে, ইকাইমোসিস থাকবে, ঠিক আছে, তারপরে ফ্লাসিং থাকবে, যেগুলো যেগুলো হয় আর কি, হ্যাঁ, মুন ফেসিস যেটা বলে আর কি, কুসিং ওয়েড হ্যাবিটাস। তো এই ধরনের পেশেন্ট তুই প্রায়ই পাবি, এবং দেখবি অনেক সময় স্টেরয়েড হয়তো খাচ্ছে না, কোনো ইয়ে হার্বাল মেডিকেশন খাচ্ছে, ঠিক আছে। তো হুম এই সমস্ত হুম পেশেন্ট দেখলেই কিন্তু তুই যেটা করবি সেটা হচ্ছে একটা ওই 8 AM কর্টিসল করাবি,
যদি 100 নিচে হুম পাস মানে 3-এর নিচে মোটামুটি, হ্যাঁ, 100 ন্যানোগ্রাম পার মিলিমোল পার লিটার মনে হয়, হ্যাঁ, তাহলে সেটা হুম। দেখে নিবি। তাহলে সেটা কিন্তু মানে তোর কুসি আর্ট্রোজেনিক কুসিং এর দিকেই যাচ্ছে। হ্যাঁ, 100 তুমি নিচে যদি কর্টিসলটা পাস, দেখবে কি করে? ওই স্ট্রেস এই কর্টিসল টাইম না এমনি জাস্ট? এই মানে টাইম কর্টিসল করাবি। মানে তার আগের দিন কিছু দেবে না, তাই তো? আরে ও তো এমনি ওষুধ কিছু খাচ্ছে না, হার্বাল মেডিসিন সাধারণত বলবি যে 24 ঘন্টা বন্ধ করে দেখে করাতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। 24 ঘন্টা হুম বন্ধ করে দিয়ে এই টাইম কর্টিসল করানো দিয়ে, আহ, যদি দেখিস 100 নিচে পাচ্ছিস তাহলে তোকে ওষুধ শুরু করতে হবে। যদি 100-র উপরে পাচ্ছিস তাহলে তুই আরেকবার রিপিট করা, ঠিক আছে তো? হুম হুম আর হুম দুম করে ওষুধ বন্ধ করিস না। আর যদি দেখিস 100 নিচে পাচ্ছিস তার মানে এটা অ্যাট্রোজেনিক ক্রুসিং। সেক্ষেত্রে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইজোন শুরু করা, হাইজোন হাইড্রোকর্টিজন, শর্টেস্ট অ্যাক্টিং হাইড্রোকর্টিজন, 10 সকালে আর 5 বিকেলে। কতদিন খাওয়াবো না, আমরা প্রতি আহ, 4 থেকে 6 সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে করিয়ে দেখবো, ঠিক আছে? হুম যদি নর্মাল রেঞ্জে চলে আসে আমরা হাইজন দুম করে বন্ধ করবো, আর যদি নর্মাল রেঞ্জে চলে না আসে তাহলে কিন্তু খাইয়ে যেতে হবে যতদিন না নর্মাল হুম। রেঞ্জে আসছে। এই টাইম কর্টিসল। এবং আচ্ছা। একটা জিনিস বলে রাখা, ওই স্ট্রেস ডোজের ব্যাপারে, যদি ওর হাইপোটেনশন হয়, ব্র্যাডি না ব্র্যাডিকার্ডিয়াই তো হবে, হ্যাঁ ব্র্যাডিকার্ডিয়া হয়, সে সমস্ত ক্ষেত্রে বা কোনো ওটি করাতে যাবে, ফিভার এসছে, সে সমস্ত ক্ষেত্রে ওকে একটা ওই 10 মিলিগ্রাম এক্সট্রা কর্টিসল তুই দিতে পারিস, ঠিক আছে? আচ্ছা। হুম ফেলিওর যাতে না যায়, এই দুটো জিনিস মাথায় রাখা, এগুলো খুব কমনলি আমাদের প্র্যাকটিসে লাগে। আর তার সঙ্গে সঙ্গে এগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, আই চেক আপ ম্যান্ডেটারি। আই চেক আপ ম্যান্ডেটারি, যখনই এক্সট্রেনাস ক্রুসিং দেখলি আই চেক আপ ম্যান্ডেটারি, একদম পাঠাবি আয়ের জন্য একটা রেফারেল, ঠিক আছে? হুম। ক্যাটারাক্ট আর গ্লকোমা। আর তার সঙ্গে সঙ্গে রেটিনোপ্যাথি, তোর অপটিক নিউরোপ্যাথিও হয়। এই তিনটেই হয়, ভিশন লসও হয়, ঠিক আছে? এই তিনটেই যেন আচ্ছা। দেখি আসে, এটা মাথায় রাখা। হুম হুম। বুঝলাম। ঠিক আছে, এবার অনিন্দ বল। আর কি, এটাই আমার, আর কি বলবো বলো? না, আমার বলার আর কি বলতে করছো? আমি, হ্যাঁ, হ্যাঁ, আমি লাস্ট কোশ্চেন যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কোন ভ্যারিয়েন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস এ সব থেকে ভালো, মানে অস্টিওআর্থ্রাইটিস এর কিছু ফেনোটাইপিক ভ্যারিয়েন্ট আছে, কোন ভ্যারিয়েন্টে সব থেকে ভালো কাজ করে? ফেনোটাইপিক ভ্যারিয়েন্ট ওটা কি বলতো? আমি মানে ঠিক ওটা বুঝতে পারলাম না জিনিসটা, কিন্তু মানে আমি যেটা আমি ইনফ্লামেশনে আমি যেটা বলছি, যেটা বলছে, ঠিক আছে, তুমি যদি ইনফ্লামেশনে জিজ্ঞেস করো দিতে পারো, কিন্তু বেসিক্যালি তোমাকে ফ্লুইডটা ওই করে তারপরে দিতে হবে, ঠিক আছে? ওই যে ধর এটা এমন এমন অস্টিওআর্থ্রাইটিস আছে যেখানে রেকারেন্ট ইফিউশন হচ্ছে, তার কিছু আন্ডারলাইং প্যাথোলজি আছে, ধর তার একটা কনটামিনেন্ট তোর সিপিপিডি বা হচ্ছে বিসিপি ক্রিস্টাল ডিপোজিশন আছে, হ্যাঁ, ক্রিস্টাল যেখানে ডিপোজিশনে না রিকারেন্ট। দিলেই ভালো। আচ্ছা ক্রিস্টাল আচ্ছা ডিপোজিশন ক্যান কই প্লেটলেট ক্রিস্টাল ডিপোজিশন ডিজিজ ক্যান, ওই প্লেটলেটের যেগুলো বই বেরোবে ক্রিস্টাল ডিপোজিশন করে দেবে আবার, ঠিক আছে? আচ্ছা বি আচ্ছা। কেয়ারফুল বাই ইউজিং ইন সেকেন্ডারি যেগুলো কাজ হয়, ঠিক আছে? তার মানে আর এটা রেকারেন্ট ডিফিউজিভ নিতে আমাদের পিআরপি না দেওয়াই ভালো, রেকারেন্ট না ডিফিউজিভ দেওয়া নিতে। একটা, যদি না তোমার ধরো মেনিসকাস টিয়ারের জন্য হচ্ছে ওটা, আচ্ছা ধরো আচ্ছা, সেটা আমাকে ডিজেনেরেটিভ ম্যানেজ। মেনিসকাস টিয়ার আছে, ধরো তোমার যেরকম তোমার ধরো কি হয়, যেটা তোমার কি বলে, আরে যেটা পোস্টিয়ার নিতে যেটা কি বলে জানি ওটাকে, গ্যাস্ট্রোনিয়াস আর সেমিমেমব্রেনাস যেটা হয় মিডিয়াল হেড আর ওটার থেকে, আরে ইয়ে পেছনে তোর যেটা বেকার বেকার বেকার। বেকারসিস, বেকারসিস কেন হয়? মিডিয়াল মেনিসকাসে পোস্টিরিয়র রুটে একটা টিয়ার থাকলে মেনলি ওটা কজ হয় না, তো হ্যাঁ হ্যাঁ ওটাতে হ্যাঁ, দিতে ওটা পারো। বুঝতে পেরেছি। হ্যাঁ, ওটাতে দিতে পারো, ওটাও তো একটা রেকারেন্ট এফিউজিভ নি না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে মেকানিক্যাল কজ যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাঁ দিতে হ্যাঁ, পারি। দিতে পারবে। আরেকটা আচ্ছা, হচ্ছে could পলজিসিনের PRP সঙ্গে of knee OA be used during inflammatory phase when joint effusion is present following aspiration? হুম, বলছে অ্যাসপিরেশন করে তারপরেই পিআরপিটা দিতে, ঠিক আছে, এটাই বলে দিচ্ছে। আচ্ছা, অ্যাসপিরেশন করেই পিআরপিটা দিতে। হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, এরকম করা যেতে পারে যে আমরা প্রথমে, যদি ইনফিউশন আছে, আমরা প্রথমে হ্যাঁ, তোর ইন্টারটিকুলার কর্টিকোস্টেরয়েড দিলাম, দিয়ে 6 সপ্তাহ ওয়েট করার পর ড্রাই হয়ে যাওয়ার পর পিআরপি। 6 উইক পরে পিআরপি দেবে আবার ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড দিয়ে? হ্যাঁ। বলবো না আমি, আচ্ছা মানে মিলিও না দুটোকে, গন্ডগোল হয়ে যাবে। 6 উইক পরেও যদি কিছু একটা ধরো ডিপোর্ট দিয়ে কোনো একটা দুটো পার্টিকেল পড়ে থাকে, দ্যাট উইল বি নট গুড ফর পিআরপি তোমার।
আচ্ছা, তাহলে রিয়েলিস্টিক একটা মানে হোপ পেশেন্টকে দিতে হবে যে আপনি এরকম আশা করবেন না নিয়ে কালকে থেকে সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, 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 এমনি করেই আশা করবেন না, আর তোমাকে এভিডেন্স দেখিয়ে দিতে হবে, দেখুন আমি আপনাকে স্টেরয়েড দিতে পারি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আপনার লং টার্ম আপনার বেনিফিট হবে না, ঠিক আছে। এটা বলছে কিছু কিছু স্টাডিজ আপনি নিতে পারেন, এটাতে বেনিফিটের আপনার আহ, একটা চান্স আছে, ঠিক আছে। তো হুম। মানে তোমার এটা আপনার বেনিফিটের চান্স আছে, এটা কোনো আপনাকে হার্ম করবে না, ঠিক আছে। আর আচ্ছা, এটা ওই যে আমি বলে ছেলেটার থাকি, যে এখন আরেকটা বলে দেবে যে ইউরোপিয়ান গাইডলাইন যেটা বলেছে এটা ফার্স্ট ডিগ্রি এভিডেন্স হয়ে গেছে যে ইনিশিয়াল নি ওএ নিয়ে প্রেজেন্ট করলে তাহলে ওকে পিআরপি ইনজেক্ট করো, ঠিক আছে। গ্রেড 1 চলে এসেছে রেকমেন্ডেশন, ঠিক আছে। তার মানে বেশি প্রথমেই দিন ধরে পিআরপি দাও, ধরে রাখা যাবে ডোন্ট না। গিভ স্টেরয়েড আর ওইসব উল্টোপাল্টা না করে অর্থ এক্সারসাইজ দাও আর পিআরপি দাও, ঠিক আছে, এইসব উল্টোপাল্টা জিনিস না করে ওই দাও। এনসাইডও তো ডিজিজ মডিফাইং অ্যাক্টিভিটি না, পিআরপির এখন কিছু কিছু স্টাডিজ চলে এসেছে, ইট ইজ আ ডিজিজ মডিফাইং ড্রাগ, ঠিক আছে। আচ্ছা, গ্রেড 1 2 তেই তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আসলে গ্রেড 2 তো অনেক পেশেন্টেরই পেয়ে যাবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, হ্যাঁ, প্রায় ইন্ডিয়াতে সবারই। গ্রেড 3-তেও বলছে, গ্রেড 3-তেও বলে দিচ্ছে, দিয়ে দিতে পারে প্রথমেই। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানার ছিল যে দাঁড়া এক সেকেন্ড, হ্যাঁ কলচিসিনের সঙ্গে কি পিআরপি দেওয়া যেতে পারে? কলচিসিনের সাথে কিছু পিআরপি কিছু লেখেনি এটা, ঠিক আছে। আচ্ছা, ধর একটা মানে পেশেন্টের কোনো নোন, যে কন্ট্রাইন্ডিকেশন কিছু আমি পেলাম না এখনো, দেখতে হবে স্পেসিফিক, এটা খুঁজতে হবে আমার। আমার কথা হচ্ছে শোন, যে একটা পেশেন্টের রিকারেন্ট গাউটি আর্থ্রাইটিস আছে, নি জয়েন্ট হ্যাঁ, নয় অন্য জয়েন্টে, তার সাথে সাথে তার অস্টিও আর্থ্রাইটিসও অফ নিও আছে, সেক্ষেত্রে সে ধর ফেবুক্সোস্টেট খাচ্ছে, আমরা কি দিতে পারি এরকম কোনো দিতে জিনিস পারো, দেখেছি? কিন্তু তোমার ধরো এই হলে গেল, দের ইজ অলওয়েজ আ চান্স যে পিআরপি উইল ক্রিয়েট আ গাউট। আচ্ছা, আচ্ছা। কেন আর কি ওটার থেকে ওই করলে, ওই কেস রিপোর্টটা বললাম না, ওটা হতে পারে আবার তোমার সাথেই। আচ্ছা, তার মানে ফ্রেশ কেস ছাড়া পিআরপি হাত দেওয়া যাবে না, মানে গাদাক্কানে না, গত আমি না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে তুমি ওইগুলো দিতে পারো, এসিএলটি আর মিডিয়াল মেনিসকাস এইসবে দিতে পারো, ওইগুলো ওএস উইথ ডিজেনারেটিভ এইসব ভালো। হুম, কিন্তু হুম, হুম, আমার লাগছে আরে বারে এইসবের সাথে না ঘাটাই ভালো, আরে গাউটি এগুলো সব না ঘাটাই ভালো। হুম, হুম। আচ্ছা, আরেকটা জিনিস এমনি জানার ছিল, তুই তো ইয়ের পার্টটা তো একবারে বললি না, মানে ওই আর বাকি ডেক্সট্রোপোলোতে আর কি ছিল না না? না, ওগুলো আহ, বলিনি, ডেক্সট্রোজ আর অটোলোগাস। অটোলোগাসটা আমি পড়ছিলাম, অটোলোগাসটা ঝামেলা লাগলো, গরম করতে হবে, 60 ml ব্লাড নিতে হবে, প্লাস অটোলোগাসের সেরামের এখনো রেকমেন্ড করছে না, ইউরোপিয়ানসরাই রেকমেন্ড করছে না, ওখানেই তো বানানো, জার্মানিতেও রেকমেন্ড করছে না। আচ্ছা, প্লেটলেট রিচ ফিব্রিন বলে কিছু হয়, প্লেটলেট রিচ ফিব্রিন? প্লেটলেটেড ফিব্রিন হয়, প্লেটলেটেড ফিব্রিন কিন্তু তোমার ওই হবে, প্লেটলেটেড ফিব্রিন হচ্ছে ওটাকে পুরো তোমার মানে ওটা হচ্ছে অন্য জিনিসের জন্য, প্লেটলেটেড ফিব্রিন হচ্ছে তোমার বেসিক্যালি কোনো ধরো উন্ড আছে, ওই আছে, ওটার উপরে লে করতে হবে, ওটা সেপারেট জিনিস পুরো প্লেটলেটেড ফিব্রিন, ওটা ইনজেক্ট করতে পারবে না, যেটা আমি পড়ে বুঝলাম। আচ্ছা, মানে কোনো উন্ড আছে ধরো, ওটার উপরে প্লেটলেটেড, ধরো ডেন্টাল সার্জারি বার্জারি ওইসবে ইউজ করে। আচ্ছা, 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 মানে এখানের জন্য মানে নয়। ওটা একটু আর সলিড, সেমি সলিড জিনিস একটা। আর অ্যাক্টিভেটেড কন্ডিশন প্লাজমা, এসিপি যেটা বলছিলাম। এসিপিআই ওই অটোলোগাস কন্ডিশন প্লাজমা ওটা। অটোলোগাস কন্ডিশনাল প্লাজমা, হ্যাঁ। দাঁড়াও এটা বলে দিচ্ছি আমি। দেখো কিছু কিছু রিপোর্ট দিচ্ছে, একটা মেটা অ্যানালিসিস বলেছে ওটাতে ভালো, কিন্তু দাঁড়াও এখানে যা বললো এটা দাঁড়াও। মা গো মা, কোথায় নেব? কিছু কিছু মেটা অ্যানালিসিস বলছে অটোলোগাস, হ্যাঁ, does current clinical evidence support the use of autologous condition serum for NEOA compared to PRP? ACS is less investigated. There is no evidence with regards to the role of ACS in OA management. এটা ইউরোপিয়ান গাইডলাইন থেকে। While it may have a role as possible inflammation modulating agent due to presence of IL-1 receptor antagonist in this product, results on the clinical efficacy of this approach are inconsistent. Currently, no recommendation can be provided due to lack of sufficient evidence. Grade B, ঠিক আছে? আচ্ছা, সি কিংবা ডি না, গ্রেড বি, এও না, কিন্তু গ্রেড বি, মানে বেশ হাই ওই লেভেল ইয়েটা এভিডেন্স পাঠাস, বলছে। ওই ইয়েটা পাঠাস, কি বলে এই যে ইউরোপিয়ান গাইডলাইনটা। হ্যাঁ, গাইডলাইনটা পাঠিয়ে দিয়েছি ব্লু ব্রোকার, ঠিক আছে। আচ্ছা, আর আমি এই এটার শেষে আরেকটা কিছু একটা বলছে, ডাজ কারেন্ট ক্লিনিক্যাল এভিডেন্স সাপোর্ট দ্য ইউজ অফ আলফা টু ম্যাক্রোগ্লোবুলিন ফর নিওএ? এটাও একটা কোনো প্রোডাক্ট।
there is no clinical regarding the use of alpha 2 microglobulin for NEOA. No recommendations can be provided. এটা গ্রেড বি, এটা কিন্তু গ্রেড বি ACS। আলফা টু ম্যাক্রোগ্লোবিলিন, তাই তো? হুম হুম হুম। আচ্ছা, এটাও দেওয়া যাবে না, তাই তো? না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোকে এটা শেষে কিছু কোশ্চেন আমি লিখে পাঠাচ্ছি। কারণ আমরা আমরা একটা হুম নিজেদের একটা ওয়েবসাইটও খুলবো ভাবছি, ওই পেজ ফেসবুকে। সবাই হুম আমাদের হুম সবার কাছেই তার ইয়ে থাকবে, তোর হুম মানে পোস্ট করা যাবে, সবাই শেয়ারও করবো। হুম পিএমআর নাম দিয়েই করবো। হুম। তো ওইখানে আমি এই ধর রিলেটেড কোশ্চেন গুলো আর কি, যেগুলো কমনলি আসে সেগুলোর আমরা হ্যাঁ, এভিডেন্স কোয়েশ্চেন বেসড আনসার কোয়েশ্চেন দেওয়ার কমনলি আস, ওগুলো লিখে আমাদেরই একটা তৈরি করতে হবে, এভিডেন্স ফ্রিকোয়েন্টলি আস বেসড কোয়েশ্চেন রিগার্ডিং পিআরপি। হ্যাঁ, এভিডেন্স বেসড তোর আনসার দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিটি পয়েন্ট হুম ধরে ধরে, ঠিক আছে তো? হুম ওইটা আমি কোশ্চেন গুলো রেডি করছি, কোশ্চেন গুলো লিখছি, তুই আমাকে হুম স্টাডি পাঠা, আমরা প্রত্যেককে একটা করে কোশ্চেনের অ্যালোকেট করে হুম দিচ্ছি। এ সবাই হুম স্টাডি ধরে ধরে ওই যেমন করে প্রেজেন্টেশন করে, সবাই একটা করে টপ জিনিস নিয়ে একটু আনসার গুলো করুক। হুম আমি ওই কোশ্চেন টপিক টপিক অ্যালোকেটেড করে নাও, ওই টপিক থেকে যত কোশ্চেন হয় সবাই মিলে বসে যাদের মাথা থেকে যা বেরোচ্ছে আমাদের আমরা লিখি, একটা এগুলো জায়গায় এগুলো লিখছি, হ্যাঁ হ্যাঁ দিয়ে তারপরে আমরা আহ, ভাগ করে নেবো আনসার গুলো, হুম, হুম 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 হুম। ঠিক আছে? আর এটা ঠিক একটু আছে ফ্রিকোয়েন্টলি করতে হবে, এটা একটু ফ্রিকোয়েন্টলি করতে হবে, এটা এত কিছু ইয়ে করলে চলবে না, ঠিক আছে? এটা ঠিক এত আছে। দেরি করলে চলবে না, এটা একটু ফ্রিকোয়েন্টলি বসতে হবে আমাদেরকে নিয়ে, না হলে কিছুতেই এগোনো যাবে না। এটা একটা হিউজ হুম মার্কেট আছে সিআরপিটার, হুম হিউজ হুম মার্কেট। হুম। হিউজ পিআরপি, হিউজ মার্কেট আছে। এটাকে একটু ঠিকঠাক করে ইউজ করতে পারলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, চলো, গুড নাইট, হ্যাঁ। চলো, গুড নাইট গুড নাইট। গুড নাইট গুড নাইট।